আচ্ছা। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো হলো তোমার কিভাবে এতদিন আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের অপারেশন অপারেটর, হ্যাঁ অপারেটর গুলা বিভিন্ন অপারেন্ট নিয়ে কিভাবে কাজ করে, বিভিন্ন ধরনের কি বলে হিসাব নিকাশ গুলা ক্যালকুলেশনটা করার জন্য যে জিনিসগুলো লাগে অপারেটর অপারেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখতেছিলাম। বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল, বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট, হ্যাঁ তারপর যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, লজিক্যাল অপারেশন অ্যারিথমেটিক অপারেশন, তারপর রিলেশনাল অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে কাজকর্ম করছি। তো আলটিমেটলি আমরা যখন এই ডেটাগুলো নিয়ে কাজ করতেছি, ডেটাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে ডেটা তো আগে লাগে। ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় ডেটাটা, সেটার উপর কিছু প্রসেসিং থাকে, তারপর আমরা কি করি, তারপর আমরা আউটপুট দিই। ঠিক আছে, যদি যদি ইউজারের কাছ থেকে না নিই তাহলে প্রসেসিং করবো কিসের উপর? প্রসেসিং করার পর যে আমরা একটা আমাদের কাছে একটা রেজাল্ট তৈরি হলো, এই রেজাল্টটা ইউজারের কাছ পর্যন্ত যদি পৌঁছাইতে না পারলাম তাহলে আসলে কিভাবে সার্থকতা থাকলো আসলে এই প্রসেসিং এর আর কি। সো বোথ ওয়ে আর কি, ইনপুটও লাগে আউটপুটও লাগে। সো ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুটটা নিব, আর ইউজারের যে ডেটাটা মানে ইউজার তো তার নিজের একটা প্রয়োজনীয় ডেটাটা দেয়, সে আসলে নিজে প্রসেসিংটা করতে পারে না। তো আমাদের কোড সেই প্রসেসিং কে হেল্প করে। প্রসেসিং করার পর যে মডিফাইড ইনপুটটা মডিফাই হয়ে তোমার আউটপুটে কনভার্ট হয়, তারপর আউটপুটটা আমরা দেখাই। তো কিভাবে আসলে আমরা ইনপুট নিই, কিভাবে আমরা আউটপুট দিই, এইটাই আসলে আমাদের এখন মেইন টার্গেট আর কি দেখা। তো আমাদের বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে আসলে আসলে যে ইনপুট নেওয়ার জন্য কিছু ফাংশন আছে, ফাংশন টুল মেথড, হ্যাঁ ওয়ে, যেটাই বলো তুমি আমাদের আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনপুট ফাংশন গুলা কি, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের ডেটা যে আমাদের আছে, ইন্টিজার ডেটা, ফ্লোট ডেটা, ফ্র্যাকশন ডেটা, ক্যারেক্টার, হ্যাঁ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, এগুলো নেওয়ার ক্ষেত্রে ফাংশন গুলো যেগুলো ইউজ হয় ওগুলোকে ইনপুট ফাংশন বলতেছি আমরা। যেমন স্ক্যানএফ, স্কেচার, গেটস, এরকম লম্বা লিস্ট আছে। একইভাবে ইনপুট ফাংশনগুলো যেমন ইউজারের কাছ থেকে ইনপুট নেয়, আউটপুট ফাংশনগুলো মনিটরে তোমাকে ইউজারকে প্রসেসড ডেটাটা আউটপুট আকারে দেখায় আর কি। ঠিক আছে, এই দুই ক্যাটাগরির ফাংশনে আর কি দেখতে পাই আমরা, ইনপুট ফাংশন আউটপুট ফাংশন। আচ্ছা, ইনপুট আউটপুট ফাংশনের মধ্যে আবার আর দুই ধরনের ক্যাটাগরি আছে, একটা ফরম্যাটেড ফাংশন, আনফরম্যাটেড ফাংশন। ফরম্যাটেড ফাংশন কি, ইউজারকে মানে নর্মালি তুমি এই যে ইউজার ইনপুট নাও, সেটা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর আউটপুটে তোমার কনভার্ট হয়। তো এই যে ইনপুটটা নিলা, প্রসেস হওয়ার পর যে আউটপুটটা দাঁড়ালো, তুমি কি শুধু এই ডেটাটাই ইউজারকে দেখাতে চাও, নাকি এই ডেটাটা দেখানোর সাথে সাথে ডেটার আশেপাশে কিছু আরো এক্সট্রা কিছু জিনিসপত্র তুমি অ্যাডিশন করতে চাও তোমার মন মতো আর কি? মানে এটাকে বলে ফরম্যাটিং, বলে যে তোমার মতো করে মানে এই যে আউটপুটটা আছে সেটাকে তুমি সেই আউটপুটটার বামে কিছু জিনিস ডানে কিছু জিনিস রেখে কি প্রিন্ট করতে চাও, নাকি শুধু জাস্ট সোললি আউটপুটটা তুমি প্রিন্ট করতে চাও? সেটার উপর বেস করে দুইটা ক্যাটাগরি আছে আর কি। ফরম্যাটেড ফাংশন বলতেছি আমরা যেখানে ইউজার নিজের স্বাধীনতা অনুযায়ী সে নিজের মন মতো করে আউটপুটের সাথে ডানে বামে কিছু জিনিসপত্র এডিশনালি অ্যাড করতে পারে, ফরম্যাটিংটা সাজাইতে পারে, কিছু অ্যাড করে জিনিসটা একটু অন্য একটা রূপ দিতে পারে, সাজাইতে পারে, সেটাকে আমরা বলছি ফরম্যাটেড ফাংশন। যেমন স্ক্যানএফ, তারপর প্রিন্টএফ, এগুলা আর কি আমরা কথা বলতেছি। আর আনফরম্যাটেড কি, আনফরম্যাটেড ক্ষেত্রে জাস্ট তুমি কি করবা, ইউজারকে দেখানোর ক্ষেত্রে শুধু ডেটাটা সরলে তুমি দেখাইতে পারবা, অনলি শুধু ডেটাটা দেখাইতে পারবা, এর আশেপাশে ডানে বামে এডিশনালি কিছু তোমাকে লাগানোর সুযোগ নেই। আনফরম্যাটেড কোনো ফরম্যাটিং এ এলাও না। ঠিক আছে, সেটা আমরা বলতেছি তোমার আনফরম্যাটেড ফাংশন। আমরা যদি একটা উদাহরণ, তো এটা হলো ফরম্যাট আর আনফরম্যাটের পার্থক্য। তো এখানে তুমি আগের স্লাইডটা যদি একটু দেখি, আমরা এখানে দেখবো যে অনেক ধরনের ফাংশন আছে, যে তোমার এফ পুট সি, হ্যাঁ এফ পুটস পুটসও আছে, এফ পুটসও আছে। ঠিক আছে, তারপর গেট সিএচ আছে। আহ, টুকটাক যদি একটু নামগুলো আমি বলি, প্রিন্ট এফ মানে কি, জাস্ট প্রিন্ট করা। পুট চার হলো কি, পুট ক্যারেক্টার। পুট ক্যারেক্টার টু দ্য কনসোল অর টু দ্য ডিসপ্লে অফ দ্য মনিটর। একটা ক্যারেক্টার পুট করব ডিসপ্লেতে আর কি, মানে প্রিন্ট করবো সহজ কথায়, ডিসপ্লে দ্য ক্যারেক্টার। ক্যারেক্টার ইজ স্ট্যান্ডিং ইজ দ্য শর্ট ফর্ম অফ ক্যারেক্টার। পুটস মানে পুট দ্য স্ট্রিং, স্ট্রিং দ্বারা আমরা কি জানতাম, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। পুট সিএচ মানে পুট দা ক্যারেক্টার। দেখো পুট চার, পুট ক্যার আর পুট সিএচ দুইটাই দেখবো যে স্যার এটা তো ক্যারেক্টার, এটাও ক্যারেক্টার, তাই এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে সামান্য একটা পার্থক্য আছে, এর পরের স্লাইডে আমরা দেখবো। বাট মোটা দাগে নামগুলো এরকম, এফ পুটস, এফ যেগুলোর সামনে এফ দিয়ে শুরু হয়েছে ওগুলো আসলে তোমার
তোমরা তো সারা মানে মানে ডেইলি লাইফে অনেক ধরনের ফাইল নিয়ে কাজ করো, পিডিএফ ফাইল, ডক ফাইল, টিএক্সটি ফাইল। তো এরকম ফাইল রিলেটেড কিছু মানে ফাইলের মধ্যে তো কিছু ডেটা থাকে। একটা ফাইলকে আমরা ওপেন করি, ফাইলের মধ্যে ডেটাটা আমরা দেখি, ফাইলটা আবার ক্লোজ করি। অনেক সময় ফাইলে আমরা কিছু লিখি না, টাইপ করি না যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলাম, অথবা আমি একটা টপিক, স্যার কতগুলো সাজেশন দিচ্ছে, সাজেশনগুলো টিএক্সটি ফাইলে আমি টাইপ করলাম, মানে আমি ফাইলের মধ্যে লিখলাম। অনেক সময় স্যারের দেওয়া একটা রিডমি ফাইল আমি ওপেন করে দেখতেছি স্যার কি কি সাজেশন নিজে লিখে ফাইলটা পাঠাইছে, ফাইলের মধ্যে খুলে দেখলাম যে কি কি আছে, তো আমি ফাইলে রিড করতেছি। তো এরকম এফ গেটসও আছে, এফ পুটসও আছে। মানে ফাইল থেকে তুমি কিছু পড়তে পারো, এফ গেটস। ফাইলের মধ্যে তুমি কিছু রাখতে পারো, পুট করতে পারো, রাখতে পারো, লিখতে পারো, সেটাকে এফ পুটসও বলতেছি। এফ পুটস মানে একটা ক্যারেক্টার রাখবো, এফ পুটস মানে একটা স্ট্রিং রাখবো, সিকোয়েন্স অফ ক্যারেক্টার রাখবো। এফ রাইট একই ভাবে, এফ রিড একই ভাবে কাজ করে। তো এগুলো হালকা নামগুলো একটু বলার জন্য বলা আর কি। তো মেইনলি প্রশ্ন হলো এটা যে পুট ক্যার আছে, পুট সিএইচও আছে। মানে ফিলোসফি তো সেম, ক্যারেক্টার প্রিন্ট করব। গেট ক্যার আছে, গেট সিএইচও আছে, ফিলোসফি তো সেম, একটা ক্যারেক্টারই নিব। বাট মানে কোথায় পার্থক্যটা তৈরি হয় আসলে, বা আদৌ কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে আসলে। পার্থক্যটা অনেকটা এরকম যে পুট কেয়ার বা গেট কেয়ার যেটা আছে, এই দুইটা এটা দুইটার সাথে পুট সিএস আর গেট সিএস এর মধ্যে পার্থক্য হলো এইটাই যে তোমার এটা আসলে লেটেস্ট ভার্সন, মডার্ন ভার্সন আর কি। এক কথায় যদি বলি এটা স্ট্যান্ডার্ড, মানে বর্তমানে লেটেস্ট ভার্সন। মনে করো অ্যান্ড্রয়েড, মনে করেন এখন মনে করো 5.0 চলতেছে। তো এইভাবে চিন্তা করতে তো এটা চিন্তা করতে পারো, এটা হলো 5.0, এটা হলো 1.0 আর কি, এরকম আর কি। এটা আপডেটেড ভার্সন। এটা আসলে অনেক ওল্ডার ভার্সন গুলোতে ছিল। বর্তমানে এটা মানে নন স্ট্যান্ডার্ড, মানে কি, মানে বর্তমানের সময় সাপেক্ষে। মানে কি, আমরা অনেক সময় বলি না যে বর্তমানে তোমার দাম আছে, বাট 100 বছর পর তোমাকে কেউ আর চিনবে না, এরকম একটা জিনিস। বাট বর্তমানে তো তোমার একটা দাম আছে, লোকজন তোমাকে চিনে, দাম দেয়, বাট 100 বছর পরে নতুন লোক তোমাকে রিপ্লেস করবে, নতুন সোসাইটি আসবে। বর্তমানে কারেন্ট সোসাইটি উইল বি রিপ্লেস বাই নিউ সোসাইটি আফটার 100 ইয়ার্স। তো সেটাই বলছি যে বর্তমানের স্ট্যান্ডার্ড 100 বছর পরের নন স্ট্যান্ডার্ডে রূপান্তর হয়। তো যখন তোমার 2000 সালে দিকে, অথবা 2000 সালে বিফোর বিফোর 2000 সাল, সেক্ষেত্রে ওই ফাংশনাল স্ট্যান্ডার্ড ছিল, বাট বর্তমানে সময়ের পরিক্রমায় তোমার এখন এটা অবসোলিড হয়ে গেছে। এটা ইউজ করে না তেমন। বর্তমানে এগুলা ইউজ করা হয় আর কি। এটা আপডেটেড ভার্সন বলতে পারো, মানে এটাতে যত ফ্যাসিলিটিস ছিল তার তুলনায় এই পুটকার বা ক্যাপচারে বেশি আর কি ফ্যাসিলিটিস আছে। যদিও ফিলোসফি সেম। এটা যতটা এফিসিয়েন্টলি হয়তো বা তোমার ক্যারেক্টার নিত বা দিত, এটা হয়তো তার থেকে বেশি এফিসিয়েন্টলি তোমার দিতে পারে। তো এই তো আর কি। এটা স্ট্যান্ডার্ড ইম্পোর্ট আউটপুট লাইব্রেরি আন্ডারে আছে। এটা কর্নিও কনসোল বেসড ইম্পোর্ট আউটপুট আন্ডারে আছে। এটা পোর্টেবল হাই। পোর্টেবল হাই মানে কি, মানে এটা বললাম না, ইফিসিয়েন্ট এট দ্য সেম টাইম পোর্টেবল। পোর্টেবিলিটি মানে কি, মানে তোমার মোবাইল ডিভাইস। পোর্টেবল মানে কি, মানে এটা ফ্লেক্সিবল অনেকটা, তুমি বলতে পারো ফ্লেক্সিবিলিটি। মানে মোবাইলেও চলে, ট্যাবলেটও চলে, ডেস্কটপও চলে, মানে সবকিছু তো চলে। বাট লিমিটেড টু পোর্টাবিলিটি যদি কম থাকে, তাহলে এটা কি বোঝাচ্ছে যে কিছু কিছু জায়গা চলে, হয়তো ফোনে চলে, পিসিতে চলে না, অথবা ডেস্কটপে চলে, ফোনে চলে না, ট্যাবলেট হয়তো চলে না, এরকম আর কি। এরকম আর কি, পোর্টাবিলিটি এটা হাই, এটা পোর্টাবিলিটি কম, মানে লিমিটেড টু ফিউ ডিভাইসেস, ফিউ টাইপ অফ ডিভাইসেস। এটা হলো মেনি মোর ডিভাইসেস। পোর্টাবিলিটি এই জন্য হাই বলতেছে। ইউসেস কন্টেক্সট জেনারেল সি প্লাস ইউসেস লেটেস্ট, মেইনলি ডস বেস, ঠিক আছে। ডিস অপারেটিং সিস্টেম এটা অনেক আগের, মানে ওই যে এক্সপি ভিস্তা, হ্যাঁ, তারপর 2007-8, হ্যাঁ, দেখতেছো তো, মানে উইন্ডোজ এর কত সিস্টেম আসছে। তো এই সবার শুরুতে যা ছিল সেই হলো ডস আর কি। মানে খুবই লিমিটেড অবস্থা, মানে খুবই লিমিটেড, মানে দেখলেই বুঝতে পারছি যে খুবই প্রাচীন যুগের একটা মানে সিস্টেম, যেটা দেখে এখন বর্তমানের সাথে যদি কম্পেয়ার করো মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ওই যুগের লোকজন কম্পিউটার চালাইতো কোন এত ধৈর্য নিয়ে কিভাবে চালাইতো আর কি। তো অনেক পুরানো কম্পিউটার গুলার জন্য আসলে এগুলা চলতো আর কি। বর্তমানে যেহেতু লেটেস্ট সময় চলতেছে, রিভিসেন্ট কোড আনা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতেছি আর কি, রিসেন্টলি যাতে কোড গুলো লেখা যায় আর কি। তো এটা লেটেস্ট ভার্সন হিসেবে আমরা ইউজ করতেছি। কোনো প্রশ্ন থাকলে করবা। আচ্ছা, এখন প্রথমত আমরা দেখি কিভাবে একটা সিঙ্গেল ক্যারেক্টার ইউজারের কাছ থেকে নেওয়া যায়, ইউজারকে দেওয়া যায়। আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা জানি, ঠিক আছে। উম, এখানে দেখো, এই যে এখানে কি করা হচ্ছে, ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া হচ্ছে, ঠিক আছে। স্ক্যানএফ ফাংশন একটু আগে দেখলাম না, স্ক্যানএফ ফাংশন, গেট সিএইচ, হ্যাঁ, গেট সিএইচ বা গেট ক্যার, এগুলা কি করে, এগুলা ক্যারেক্টার নেয়, ঠিক আছে। একইভাবে স্ক্যানএফ ফাংশন যেটা আছে এটা সব নিতে পারে। এটা হলো
জাতীয় ফাংশন বলতে পারো। এটা দিয়ে আসলে ইন্টিজার, ফ্লোট, ফ্লোট, ফ্র্যাকশন, হ্যাঁ, ক্যারেক্টার, স্ট্রিং সব নেওয়া যায়, এটা জাতীয় ফাংশন। আর এগুলো হলো স্পেসিফিক ফাংশন। গেট করে শুধু ক্যারেক্টারে নিতে পারে, ইন্টিজার নিতে পারে না। ঠিক আছে। গেটস গেটস মানে যেটা আছে গেটস, এটা শুধু কি সিকোয়েন্স অফ ক্যারেক্টারে নিতে পারে, হ্যাঁ। সেটা হয়তো ইন্টিজার, ফ্লোট এগুলো নিতে পারে না, এরকম আর কি। আর স্ক্যান হলো জাতীয় ফাংশন। জাতীয় ফাংশনের লেখার নিয়মটা কি? প্রথমে তো স্ক্যানএফ লিখতে হয়, ব্র্যাকেট দিতে হয়, তারপর দুইটা সেগমেন্ট, হ্যাঁ, কমার আগে একটা সেগমেন্ট, কমার পরে একটা সেগমেন্ট। কমার আগে সেগমেন্টে কি লেখা হয়? কোন ধরনের ডেটা আমি নিচ্ছি। এটা কি ক্যারেক্টার টাইপের ডেটা, এটা কি ইন্টিজার টাইপের ডেটা, এটা কি ফ্লোট টাইপের ডেটা, না এটা ডাবল টাইপের ডেটা, না এটা তোমার স্ট্রিং টাইপের ডেটা, পার্সেন্টেজ সি, ডি, এফ, এল, এফ, এস। ঠিক আছে, ওইটা। আর তারপরে কি, তারপরে হলো কি ডাটাটা, ডেটাটা ইউজারের কাছ থেকে যে ডেটা নিলাম ওইটা কথা থাকতে হবে অবশ্যই। ডেটাগুলো নেওয়ার পর আমরা কি মেমোরি, মেমোরি কোনো একটা অ্যাড্রেসে আমরা জিনিসটা রাখি। ঠিক না? মনে করো এটা একটা মেমোরি সেল, এর অ্যাড্রেস হলো মনে করো XY0। ঠিক আছে, তো এটা হলো মেমোরি অ্যাড্রেস। ভ্যালু কি রাখলাম? ভ্যালু রাখলাম 5। তাহলে 5 হলো এই মেমোরি সেলে রাখা ভ্যালু। আর এই মেমোরি সেলের একটা নাম আছে, নাম দিলাম মনে করো সি, CH। হ্যাঁ, মেমোরির নাম হলো CH। মেমোরির অ্যাড্রেস কি? XY0। মেমোরিতে রাখলাম কি 5। ঠিক আছে, জিনিসটা এরকম আর কি। মানে বাড়ির নাম চৌধুরী ভিলা, বাড়িটা কোন জায়গায় আছে হয়তো মনে করো যে এরকম নরেশ চৌহান রোড অথবা মনে করো চৌধুরী রোড, এরকম একটা জায়গাটা। আর ওই বাড়িতে কে থাকে? তুমি থাকো, মনে করো মুন্না থাকে, মুন্নার বাড়ি এটা আমাদের। ঠিক আছে, তো মুন্না থাকে, মুন্নার বাড়ির নাম চৌধুরী ভিলা, কোন রোডে থাকে? মনে করো প্যারিস রোড, এরকম আর কি। এই হলো অবস্থা। তো তোমাকে যখন ডেটাটা রাখতে হবে, ডেটাটা কি, ডেটাটা কোথায় রাখবা? যদি কোনো একটা মেহমান আসে, তুমি বলবা না যে চৌধুরী প্যারিস রোড বরাবর চলে আসেন, নাকি বলবা যে চৌধুরী বাড়ি চলে আসেন? বলো দেখি। স্যার রোডে চলে আসি না কি বলবো? হ্যাঁ, কেন? চৌধুরী বাড়ি হয়তো হাজারটা আছে তোমার রাজশাহীতে, সেখানে প্যারিস রোড যদি বলে, প্যারিস রোড তারও লিমিটেড জায়গা, প্যারিস রোড একটাই আছে রাজশাহী। তো এরকম আর কি, তুমি অ্যাড্রেসটা বলবা, দ্যাটস ওয়াই তোমাকে অ্যাড্রেসটা বলতে হয়। বাট অ্যাড্রেসটা তোমাকে, তোমার তো আসলে এই যে মেমোরি লেভেলে XY0 বা #X09, এইগুলা তো মনে করা তোমার সম্ভব না। তো অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেসটা তোমাকে এভাবে মনে রাখতে হয় না। তোমাকে কি এটা তাহলে, বাট মেমোরি অ্যাড্রেসটা দিতে হবে, এটা মাস্ট। বাট তোমাকে এইভাবে লো লেভেলে তোমাকে মানে অ্যাকচুয়াল যে মেমোরি অ্যাড্রেস সেটা তোমাকে ইউজ করতে হয় না। তোমাকে যেটা সুবিধা করে দেওয়া হয়েছে, তোমাকে কি করাইছে, যে চৌধুরী ভিলা যে আছে, চৌধুরী ভিলার সামনে যদি একটা N% লাগান, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? চৌধুরী বাড়ির অ্যাড্রেস। কথা বুঝছো? চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ির অ্যাড্রেস। তাহলে আমরা কি করব? এটা হলো কি মেমোরি অ্যাড্রেসের নাম, সামনে দিব কি একটা M%। এটা দ্বারা কি হয়ে গেল, যে ওই যে মেমোরিটা, CH নামে যে মেমোরিটা, ওই মেমোরির অ্যাড্রেস কি? M%CH। M% মানে অ্যাড্রেস বোঝায়, অ্যাড্রেস অফ দিস মেমোরি ভেরিয়েবল অথবা মেমোরি ডেটা, ডেটা ভেরিয়েবল। ঠিক আছে, বুঝছো এটা? জি স্যার। তাহলে এখানে স্ক্যানারটা হইলো। এখানে ক্যারেক্টার নেওয়ার আরেকটা ভার্সন আছে। ভার্সনটা কি? ভার্সনটা হলো তোমার গেট ক্যারেক্টার। তোমরা যদি খেয়াল করে থাকো, এটা হলো ফরম্যাটের টাইপ আর কি। এখানে ফরম্যাট বলে দেওয়া যায় যে কি ধরনের ডেটা আমি নিচ্ছি। বাট গেট ক্যারেক্টার দেখো, এটা কিন্তু ফরম্যাটেড না কিন্তু। এখানে তুমি জাস্ট গেট ক্যারে লিখছো, গেট ক্যারে নিবে। অন্য ধরনের কিভাবে নিবা, কোন টাইপের নিবা, ওগুলো বলার দরকার নেই। তো তোমাকে জাস্ট কি করতে হবে, গেট কার মানে, তুমি দেখো মানে কম্পাইলার যখন উপর থেকে নিচে নামবে, যখন এই লাইনটা দেখবে যে স্ক্যানে এখানে দেখা যাচ্ছে, তখন ও হোল্ড করবে এখানে। হোল্ড করবে মানে মনিটরি ভাবে হোল্ড করবে কার্সরটা। যে মানে এই কার্সরটা হোল্ড করছে মানে কি, ইউজারের কাছ থেকে সে কিছু না নিয়ে এই লাইন থেকে আর নিচের লাইনে আসবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ক্যারেক্টার দাও, 5 দাও, এক্স এক্স দাও, ওয়াই দাও, বা হ্যাশ দাও, যেটা দাও সেটা দিবা, ইন্টার চিপবা, তাইলে শুধু এই লাইনে আসবে। সো এটা হোল্ড করবে। একইভাবে এখানে এই লাইনে যখন আসবে, এখানে গেট ক্যারেক্টারটা যখন সে দেখবে, তখন হোল্ড করবে। সে একটা ডেটা কিছু না নেওয়া পর্যন্ত সে আগাবে না সামনে। তুমি একটা ডেটা দিবা, ইন্টার চিপবা, ওই ডেটাটা আসে কথায় বসবে, ইনের মধ্যে বসবে। এখানে কথা আসে বসার কথা, CH এ আসে বসবে। ওকে, প্রথমে এখানে ডিক্লেয়ার করে নিছি, এখানে আসে ডেটাটা আমাদের ক্যারেক্টারটা আসে বসলো। ঠিক আছে, ঠিক আছে না? জি জি স্যার। স্যার। ক্যারেক্টার এইভাবে ইনপুট নিতে পারি। ক্যারেক্টার তাহলে প্রিন্ট করবো কিভাবে? যদি প্রিন্টের কথা বলো, স্ক্যানএফ এর কারেসপন্ডিং প্রিন্টএফ একটা ফাংশন আছে। স্ক্যান মানে কি? স্ক্যান দা ডেটা, মানে ফাংশন, মানে স্ক্যান ফাংশন। ঠিক আছে, স্ক্যান ফাংশন। আর প্রিন্ট এফ মানে প্রিন্ট, মানে প্রিন্ট ফাংশন। প্রিন্ট কোথায় করে? মনিটরে করে, ডিসপ্লেতে করে। ঠিক আছে। তো
স্ক্যানএফ এর জন্য কমার আগে পরে দুইটা সেগমেন্ট আছে। এখানে যখন স্পেসিফাই করা হয় যে কোন ধরনের ডেটা, আর এখানে বলা হয় যে ডেটার অ্যাড্রেসটা কি, ডেটার অ্যাড্রেস। ঠিক আছে, প্রিন্টএফ এর ক্ষেত্রে সেম, যে কমার আগে পরে দুইটা সেকশন, মানে অপশনাল, এটা কমার পরে সেকশনটা অপশনাল। ঠিক আছে, মানে তুমি যে ডেটাটা প্রিন্ট করবা সেই ডেটার নাম দিতে হয় পরে, কমার পরে। আর ডেটাটা যেহেতু প্রিন্টএফ, তোমার যদি মনে থাকে প্রিন্টএফ কোন ধরনের ফাংশন, ফরম্যাটেড ফাংশন। দেখো ফরম্যাটেড এর আন্ডারে এই যে প্রিন্টএফ স্ক্যানএফ দুইটাই আছে। মানে এই ফরম্যাটেড ফাংশন আমি একটু আগে কি বললাম, কোন ধরনের ফাংশন, যেটা কি করা যায়, ফরম্যাটেড আনফরম্যাটেড পার্থক্য বললাম না একটু আগে। যদি মনোযোগ থাকে ক্লাসে তোমাদের একটু একটু বলো তো, প্রিন্টএফ কেন ফরম্যাটেড ফাংশন? ফরম্যাটেড বলতে আমরা বুঝাইলাম কি, এমন একটা ফাংশন যেখানে ইউজার যে ডেটাটা, মানে আর মানে মিনিমাম কতটুকু ইউজারকে দেখাইতে হবে, ডেটাটাই তো দেখাইতে হবে, যে আমার কাছে 5 আর 6 যোগ করে 11 আসছে, আমি 11 দেখাতে চাই। মিনিমাম 11 তো ইউজারের কাছে পৌঁছাইতে হবে। এখন শুধু যদি 11ই দেখাও, ডানে বামে যদি কিছু না আর দেখাও, তাহলে এটা তোমার কি সিম্পলি আনফরম্যাটেড বলা যায় আসলে। বাট তুমি যদি সামনে কিছু দেখাও যে সাম অফ 5 and 6 is 11, এটা কি, সামনে তুমি এডিশনাল একটা মেসেজ লাগালে না? অ্যাকচুয়াল ডেটা তো ইউজারকে দেখতে চায়, ইউজার আসলে আলটিমেটলি 11 দেখতে চায়। তার সাথে সামনে কিছু একটা বা পিছনে অপশনাল আর কি, সামনে পিছনে অপশনাল। বাট তুমি যে এডিশনালি একটা জিনিস তুমি দেখাইলা, এটাকে ফরম্যাট বলতেছি, যে এই ফরম্যাটে আমি দেখাইলাম। কেমন ফরম্যাটে দেখালাম, কেউ হয়তো সাম অফ 5 and 6 = 11 লিখবে, কেউ কেউ এভাবে লিখবে যে 11 ইজ দা সামেশন অফ 5 and 6। কেউ হয়তো এইভাবে দেখাবে যে 5 + 6 = 11। এটা হলো আলটিমেট জিনিস, মানে এটা হলো আলটিমেট রেজাল্ট। বাট তার আগে দেখানোর আগে সেইভাবে দেখাচ্ছে। তো এটা হলো ফরম্যাটেড। তো এখানে প্রিন্টটা কি, প্রিন্টটা হলো ফরম্যাটেড। তো তুমি কি করবা প্রিন্টের ক্ষেত্রে, কমার আগে পরে দুইটা ভার্সন, কমার পরে কি যে কোন ডেটাটা আমি প্রিন্ট করব, আর কমার আগে কি ফরম্যাটটা দিতে হয়। আমার বললেন না স্যার একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনি মানে লেখেন, তো ফরম্যাটটা দিতে হয় কেমন ফরম্যাট, যেমন আমি চাচ্ছি যে সাম অফ 5 and 6 ইজ পার্সেন্টেজ ডি। তুমি বলছো, স্যার এটা কি লিখলেন আবার, সাম অফ 5 and 6 = 11 হওয়ার কথা। 11 তো আছে ডেটার ভিতরে, না? মনে করো জি এ স্যার। b = 7, b = 6, তুমি কি করলা, যে ডেটা ইকুয়াল a + b। তাহলে এই মধ্যে ডেটার মধ্যে কত আছে, 5 + 6 করে ডেটার মধ্যে 11 আছে। তুমি এখানে কমা দিয়ে দেখলা ডেটা, মানে ডেটার ভিতরে তো 11 লুকায় আছে, তোমাকে এইটা জাস্ট বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? ফরম্যাটের মধ্যে। মাঝে মাঝে দেখো না, এই যে আবেদনকারীর নাম এখানে ব্ল্যাঙ্ক ফাঁকা থাকে, যে মোহাম্মদ, মনে করো বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, তো মোহাম্মদ ব্ল্যাঙ্ক ইসলাম মনে করো, তুমি সাথে কি লিখবা, যে রহিম ইসলাম। কথা বুঝছো? এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড, বাট যার নাম যেমন সে শুধু রহিম, করিম, জসিম এরকম লিখবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এটা হলো প্লেস হোল্ডার, এটাকে বলে প্লেস হোল্ডার। তো এই পার্সেন্টেজ দিয়ে দ্বারা কি বোঝাচ্ছি, সাম অফ 5 and 6 ইজ, তারপর যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসে বসবে। সেটা জি প্লেস স্যার। হোল্ডার আমি দেখাই দিলাম যে কথায়, যে যেমন আমি এখানে মাত্র বললাম যে কেউ চায় এরকম করে, কেউ চায় যে তোমার জিনিসটা এইভাবে আসুক, যে 11 সামনে থাকুক, কেউ চায় 11 পরে থাকুক। তাহলে আমি যখন লিখবো যে সাম অফ 5 and 6 ইজ পার্সেন্টেজ ডি, তখন আমি কি বলবো, যে যে ডেটা গুলো তো রেডি, হি ইজ অলওয়েজ রেডি উইথ 11। বাট 11টা বসাবো কোথায়, একটা করে দেখাই দিতে হবে না যে ওই জায়গায়, যে বাড়ির শুরুতে না বাড়ির শেষে, কোথায় বসাবো? তুমি এই পার্সেন্টেজ ডি দ্বারা কি বলবা, যে এই যে ডেটাটা ইন্টিজার টাইপের যে একটা ডেটা রেডি হয়ে আছে বসার জন্য, সেটা কোথায় বসবে? পার্সেন্টেজ ডি এই জায়গায় আসে বসবে। তুমি যেখানে পার্সেন্টেজ ডিটা লিখবা, ও ওই ওই বরাবর চলে আসবে। তুমি যদি সামনে 11 প্রিন্ট করতে চাও, তোমার কি করতে হবে, পার্সেন্টেজ ডি ইজ দ্য সাম অফ 5 and 6। কথা বুঝতে পারছো? জি স্যার। আমি যদি আর একটু স্পষ্ট করে লিখি, আমি যে এই যে আমি মনে করি এইভাবে লিখতেছি, মানে উদাহরণটা দিই, মনে করো যে a = 5, b = 6, আর ডেটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সামনে ইন্টিজার। তুমি কি করলা, ডেটা ইকুয়াল a + b। এখন আমি ডেটাটা প্রিন্ট করবো, এই তো। তুমি কি লিখবা, আমি এই লেখাটা অ্যাকচুয়ালি লিখতে চাই, যে হ্যাঁ, যে সাম অফ 5 and 6 is 11, এটা লিখতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা কিভাবে লিখবো, প্রিন্টের, এটা হলো ফরম্যাট, আর এখানে হলো তোমার ডেটাটা। ঠিক আছে। তো
দেখো আমি কিভাবে লিখি, যে সাম অফ পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। তোমরা এখন আমাকে অ্যান্সার করো তো, তোমাদের কি এক্সপেক্ট করো সাম অফ পার্সেন্টেজ ডি, এখানে কি বসা উচিত? 5। 5। ফাইভ না, ফাইভ কোথায় আছে? এতে আছে। এতে আছে। ওতে আছে। এই জন্য এখানে আসলে এ এক্সপেক্ট করতেছি, এন্ড এর পর এই এই পার্সেন্টেজ দিতে সিক্স বি এক্সপেক্ট। এক্সপেক্ট করছি। কোথায় আছো? কোথায় আছে? বিতে। বি তে আছে। তারপর ইস পার্সেন্টেজ ডি, এই এই ডি তে কি এক্সপেক্ট করছো? 11। 11 Yes. কোথায় আছে? ডেটাতে আছে, ঠিক না? ডেটা। Yes. তাহলে এখানে দেখা হচ্ছে পার্সেন্টেজ ডি, মানে তুমি বলছো তিন জায়গা, মানে ফর্মে তিনটা ব্ল্যাঙ্ক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ডিবেট করবে যে তিনজন, যে তিনজনের নাম দিতে বলতেছে। যদি দুইটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে কয়জন আসতে হবে পিছনে পিছনে? বোঝা যাচ্ছে ডিবেট দুইজন করবে, এতটুকু তো Yes. বুঝছি। তাহলে এখানে তোমার Yes. প্লেস হোল্ডার দিলে তিনটা, বাট লোক আনছো 20টা, বা লোক আনছো একটা, তাহলে হবে? না না স্যার। স্যার। প্লেয়ার আছে তিনটা, তিনজন লোকে আসবে, এভাবে চিন্তা করবো। তাহলে কি অর্ডারটা দেখো, এখন সাম অফ পার্সেন্টেজ ডি, তুমি তো বুঝাইছো এ, এই জন্য কমা দিয়ে লেখো এ। তুমি তারপর এখানে সিরিয়ালি তারপর কোনটা আসতেছে? বি আসতেছে, এই জন্য কমা দিয়ে লেখো বি। তারপরে সিরিয়ালি কি আসতেছে? ডেটা আসতেছে না, তাহলে লেখো ডেটা। Yes. তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। এখানে থাকে ফরম্যাটটা, আর ওই ফরম্যাটে যে প্লেস, এটাকে বলবে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ডেটা, ডেটার প্লেস, মানে প্লেস হোল্ডার ফর হোয়াট? প্লেস হোল্ডার ফর ডেটা, আপকামিং ডেটা। আপকামিং ডেটা গুলা তুমি যেই অর্ডারে এখানে প্লেস অর্ডার গুলা দিছো, তুমি তো জানো যে এখানে 11 বসবে না, এখানে 5 বসবে না, এখানে 6 বসবে। এমন কি হবে এখানে হচ্ছে 6, এখানে 5, এখানে 6, বা এখানে 6, এখানে 5? এটা তো, এটা তো হইলো না, তুমি বুঝতেছো এটা হইলো না। প্রথমে তুমি এ এর ভ্যালু চাও, পরে তুমি বি এর ভ্যালু চাও, তারপরে তুমি ডি এর ভ্যালু চাও, তাহলে ওই অর্ডারে দিবা? নাকি ডেটা এখানে দিলা, বি পরে দিলা, এখানে দিলে, এরকম হবে নাকি আবার? না স্যার। না স্যার। তাহলে কয়েকটা জিনিস আছে, যে কি এখানে প্লেস হোল্ডারের পরিমাণ যে পরিমাণ হবে, ডেটা মানে আপকামিং ডেটার পরিমাণ সেই পরিমাণে হবে, কমা কমা দিতে তুমি দিবা। এখানে পার্সেন্টেজ ডি দিছো, মানে কি ডেটাটা ইন্টিজার টাইপের, এখানে কি তুমি যে ডেটাগুলো লিখবে, ডেটার নামগুলো দিবে, ওগুলা কি স্ট্রিং, ফ্লোট, এগুলো এসব দিলে হবে? না স্যার। তোমার ডেটাটা যদি ফ্লোট হয়, তাহলে তুমি ডি না দিয়ে কি দিবা? এফ দিবা। এফ দিব, ইয়েস স্যার। মানে যে যেমন তার সাথে তেমন, একই অর্ডারে তেমন করে, ঠিক আছে? অর্ডারটা ফলো করতে হবে। তাহলে যেমন এখানে লিখছে সুন্দর করে, দ্য ক্যারেক্টার ইউ টাইপ, মানে বিশাল কিছু লেখো, সমস্যা নাই, দ্য ক্যারেক্টার ইউ টাইপ। মানে কম্পাইলার ভাবে একটা একটা করে লাইন প্রিন্ট করবে, ক্যারেক্টার ইউ টাইপ ইজ ইকুয়াল। যখন এসে এই জায়গায় আসবে তখন কি করবে বলো দেখি? যে, ও আচ্ছা, এটা তো একটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কেমন প্লেস হোল্ডার, কেমন ভ্যালু প্লেস করবে? ক্যারেক্টার টাইপের ভ্যালু প্লেস করবে, তারপর খুঁজবে। কমা দিয়ে কি সে কোনো ক্যারেক্টার টাইপের জিনিসপত্র দিছে? তোমার কি মনে হয়, চোখ কি বলে, দিছে কিছু? জি স্যার দিছে। কমা দিয়ে পালে চলে গেছে, কিছু নাই। এখানে আছে না সিএইচ? এই সিএইচটা ইয়েস। এখানে আছে। এখানে প্লেস হোল্ডার টোটাল এই ব্র্যাকেট, ব্র্যাকেট টু ব্র্যাকেট কয়টা আছে? একটা আছে। এই জন্য একটা ডেটা এখানে রেডি আছে। এখানে দুইটা যদি থাকতো, তাহলে কি দুইটা থাকতো কমা দিয়ে, হ্যাঁ? বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। নিচেরটা জি দেখো, স্যার। দ্য ক্যারেক্টার ইউ টাইপ ইজ পার্সেন্টেজ সি, তাহলে বোঝা যাচ্ছে এই জায়গায় আসে ডেটাটা বুঝবে। কোথাকার ডেটা বুঝবে? এই ডেটাটা যেটা তুমি ইউজার থেকে ইনপুট নিছো। তারপরে দেখা যাচ্ছে স্ল্যাশ এন, এটা কি জিনিস আবার? নিউ লাইন ক্যারেক্টার। নিউ লাইন ক্যারেক্টার, মানে তুমি যে প্রিন্ট দিতেছো, তুমি মানে এইভাবে প্রিন্ট দিচ্ছ, যে ক্যারেক্টার প্রিন্ট করতেছে, এখানে সংখ্যাটা 11 দেখাবে তো, বা মনে করো জি স্যার। টেক্সট দেখাবে। তারপর তুমি কি চাও যে নতুন একটা প্রিন্ট এখান থেকে শুরু হোক? মানে রচনার মতো তুমি প্রতিটা নিচে নিচে লিখবা, তাহলে এখান থেকে যে ঘুরায় এনে যে এখানে রাখতে হবে, শুরু করতে হবে, ওটা হলো এই জায়গা থেকে নিউ লাইন। তো সে নিউ লাইন দেখে নতুন লাইনে চলে যায়। সে নর্মাল ক্যারেক্টার যেমন প্রিন্ট করে, প্লেস হোল্ডারের ভ্যালু এই যে কমার পরের সেগমেন্টটা থেকে কালেক্ট করে, একইভাবে স্পেশাল যে ক্যারেক্টার আছে, স্পেশাল প্যাটার্ন আছে, ওগুলো সে ফলো করে। এই স্লাইড থেকে কোনো প্রশ্ন আছে নাকি, একটু বলো তো আমাকে কি। আমি এখানে স্ক্যানএপটা একটু শিখলাম, প্রিন্ট টা হালকা করে শিখছি। তো আমরা স্যার এখানে কি হলো, এখান থেকে কিছু দিল না। তুমি দেখো দেখি, আমি পার্সেন্টেজ সি দিছি, এটা এটা পার্সেন্টেজ সি যখন দিই, তখন আমি কি কম্পালসারি করে দিলাম না যে একটা ক্যারেক্টার টাইপের ডেটা অবশ্যই থাকতে হবে কমার পরে? জি স্যার। জি স্যার। আর আমি কিছুই দিই নাই, আমি বলছি স্যার আমি শুধু মানে মানে শাউট আউট করবো, মানে জাস্ট মেসেজটা বলবো যে ওয়েলকাম টু সিএসএস জাস্ট, না না আমি কাউকে কিছু এক্সট্রা কোনো ডেটা দিতে যাচ্ছি, আমি শুধু একটা মেসেজ দেখাইতে যাচ্ছি। দেখো এখানে যে এই যে লেখাটা আছে, দ্য ক্যারেক্টার ইউ টাইপ ইজ পার্সেন্টেজ সি, এটা এমন না ক্যারেক্টার যদি এক্স হয় প্রিন্ট হবে এক্স, এখানে ক্যারেক্টার যদি ওয়াই হয় ওয়াই হবে, কোনো যদি ফাইভ হয় ফাইভ হবে। মানে কি এটা যখন যেমন তখন তেমন টাইপ না, ফিক্স তো না এটা, মানে এই পার্টটা ফিক্স। এই পার্টটা কি?
এতটুকু ফিক্সড। এতটুকু ফিক্স, এটা সারা জীবন সেম থাকবে, বাট চেঞ্জ হবে কোনটা? ভ্যারিয়েবল, এটা পার্ট। ইয়েস স্যার। এই ভ্যারিয়েবলটা কেমন করে ভ্যারি করবে, এই জন্য ভ্যারিয়েবল একটা পরে ডিফাইন করে দিয়েছে। বাট এটা গোটাটাই আমার একটা ফিক্সড মেসেজ, ঠিক না? যেমন সার্চ যতদিন বাজে থাকবে আমরা বলবো না ওয়েলকাম টু সিএসসি, মানে ওয়েলকাম টু সার্চ, বলবো না? জি স্যার বলবো। তারপরে যে ডিপার্টমেন্টটা, যে ওয়েলকাম টু সার্চ, তারপর মনে করো যদি এক্স দিই, তাহলে এক্স এ কখনো সিএসসি আসবে, মানে ওয়েলকাম টু সিএসসি সার্চ, তবে একটা কি দিলাম যে পার্সেন্টেজ এস। এই পার্সেন্টেজ এসে কি, মনে করো ডিপার্টমেন্ট পরে একটা কমা দিয়ে ডিপার্টমেন্ট নামে একটা লিখলাম, তাহলে কি ডিপার্টমেন্ট কখনো সিএসসি হলে সিএসসি এখানে আসবে, ওয়েলকাম টু সার্চ জি পিএস, স্যার। টু সার্চ ফিজিক্স। অথবা ব্যাচ নাম্বার এরকম কিছু। হ্যাঁ, এরকম আর কি, মানে এটা ভেরিয়েবল লাগলাম, তাহলে ওয়েলকাম টু সার্চ, এটা ফিক্সড পার্ট। আর মানে ভেরিয়েবল পার্ট হলো পার্সেন্টেজ এস্ট, একটা স্ট্রিং আসবে, মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ওইটা কমা দিয়ে আমি যখন ডেপ দিলাম, তখন ডেপটা যদি তুমি ফিজিক্স ধরো তাহলে ফিজিক্স প্রিন্ট করবে, সিএসসি তাহলে সিএসসি প্রিন্ট করবে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। টাইপ জি অন স্যার। ক্যারেক্টার, এটা মানে এই প্রিন্টফটার ফিলোসফি কি? এই প্রিন্টের ফিলোসফি হলো যে ইউজারের সামনে একটা ব্ল্যাক স্ক্রিন আসছে, ইউজার তাকায় আছে বলদের মতো, তাকে একটু একটা হিন্স দেওয়ার লাগবে যে কি দিব। হ্যাঁ, লাউ চাচ্ছে না কদু যাচ্ছে, ইন্টিজার চাচ্ছে না ফ্লোট চাচ্ছে, তাকে কিছু তো বলতে হবে। এই জন্য তুমি একটা মেসেজ দিলা যে ভাই একটা ক্যারেক্টার দেন, ক্যারেক্টারের জন্য আসলে ওয়েট করতেছি। তখন সে ক্যারেক্টারটা দিবে। তো ওই মেসেজটা দেওয়ার জন্য তো আর তোমার কি কোনো ভ্যালু তো দেওয়ার তোমার দরকার নেই, এই জন্য নাই। নাই তো কমার পরে ওই সেগমেন্টটাও নাই। জি বুঝতে এই জন্য পারছি স্যার। তুমি যদি কোনো ভ্যারিয়েবল যদি প্রিন্ট করতে চাও, তাইলে তোমার কমার পরে ওই ভ্যারিয়েবলটা দিতে হবে, আর ওটার প্লেস হোল্ডারটা যে কোনো এক জায়গায় তোমার সুবিধা মতো তুমি যেখানে ফিল করো সেখানে দিতে হবে। আর নাইলে নাই, জাস্ট সিম্পলি মেসেজ দিয়ে তুমি চলে যাবে। এমনকি তুমি যদি প্রিন্টএফ এইভাবে লেখো, প্রিন্টএফ ফাঁকা, সমস্যা নেই, এইভাবে থাকবে। এভাবে যদি ব্ল্যাঙ্ক দাও তাহলে কি ব্ল্যাঙ্ক থাকবে, সমস্যা নেই। বুঝছো? তুমি যে 5 দাও তাহলে শুধু 5 প্রিন্ট হবে। কথা বুঝছো? ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা আগাই। আমরা তাহলে ক্যারেক্টার কিভাবে ইনপুট আউটপুট নিবো এটা কি বুঝতে পারলাম? তুমি এই স্ক্যান ইউজ করতে পারো, গেট ক্যারা ইউজ করতে পারো, তোমার সমস্যা নেই কোনো। আচ্ছা, এখন একটা স্ট্রিং, স্ট্রিং কিভাবে নেওয়া যেতে পারে একটু তুমি চিন্তা করি। স্ট্রিং কি? সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, ঠিক আছে? সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তো সিকোয়েন্স অফ ক্যারেক্টার মানে লম্বা একটা, মানে ক্যারেক্টারের একটা সিকোয়েন্স, এটা নিব কিভাবে নিব? একটু আগে দেখলে যে পার্সেন্টেজ সি দিলে একটা ক্যারেক্টার এভাবে নেওয়া যায়। সিএইচ হলো সিএইচ এ আসে, ক্যারেক্টারটা বসে সামনে স্ক্যানএফ। হ্যাঁ, স্ক্যানএফ এর কথা যদি চিন্তা করি, তাহলে এখানে স্ট্রিং তুমি করতেছো, স্ট্রিং এর জন্য কি পার্সেন্টেজ এস, এস ফর স্ট্রিং, সি ফর ক্যারেক্টার। তুমি পার্সেন্টেজ এস দিবা, তারপর তুমি ভ্যালুটার নাম দিবা। এখানে শুধু একটু মানে কিবা আছে, পার্থক্যটা কোথায়? তুমি যখন ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এগুলো নিবা, তখন সামনে মেমোরি লোকেশনটা এইভাবে বুঝাইতে হবে যে এইটা হলো মেমোরির নাম, ভ্যারিয়েবলের নাম। আর যখন আমি ইম্পারসেন্ট দিই তখন মেমোরির লোকেশন বোঝায়, ওই ভ্যারিয়েবলটার লোকেশন বোঝায়। বাট স্ট্রিং এর ক্ষেত্রে ওর নামটাই আসলে ওর মেমোরি লোকেশন। হ্যাঁ, কেন? এটা যখন আমি অ্যারে পড়াবো তখন বুঝবা। এখন শুধু শুধু মানে কিছুক্ষণের জন্য শুধু এতটুকু শুধু মনে রাখো, যখন সিঙ্গেল কোনো ডেটা হয়, যেমন এটা ইটসেলফ একটা নাম্বার, এটা ইটসেলফ একা একটা সিঙ্গেল হ্যান্ডেডলি একটা নাম্বার। এক্স সিঙ্গেল হ্যান্ডেডলি একটা ক্যারেক্টার। বা যখন তুমি এভাবে লেখো XYZ 0 1 2, এখানে আসলে পর পর মানে যদি এগুলো মানে এক একটা ইউনিট চিন্তা করো, এখানে একটা নাম্বার একটা ইউনিট, এখানে একটা নাম্বার একটা ইউনিট, এখানে একা একটা ক্যারেক্টার একটা ইউনিট। বা এখানে দেখো এখানে কি, এটা কি মাল্টিপল ইউনিটস অফ দিস না, জি মাল্টিপল স্যার। ইউনিটস অফ ক্যারেক্টার। অথবা কখনো যদি আমি তোমাকে বলি যে 1 2 3 4, এটা কি বোঝাচ্ছে? যে মাল্টিপল ইউনিটস অফ দিস। এটা যেমন একটা সংখ্যা ইন্টিজার, এটা মানে মনে হয় এরকম যে 256, 257, 258, 300, এগুলা কি মাল্টিপল ইউনিটস অফ ইন্টিজার না? স্যার 7012 এটা কি স্যার ক্যারেক্টারের মধ্যে পড়বে না ইন্টিজার, মানে এক্স ওয়াই এর সাথে যখন লিখবো? না, এটা একটা স্ট্রিং। আমি বুঝাচ্ছি যে স্ট্রিংটার ক্ষেত্রে এখানে এম পার্সেন্ট কেন হচ্ছে না। আমরা একটু আগে বলছিলাম যে এম পার্সেন্ট দিতে হয় মেমোরির নাম বুঝাইতে, মানে মেমোরির লোকেশন বুঝাইতে। কেন এখানে দিলাম না? এখানে এটা এক্সপেক্ট করতেছিলাম না যে স্যার আপনি স্ক্যানের মধ্যে বললেন যে কমার আগে পরে একটা এক্সপ্রেশন থাকে, এখানে স্পেসিফায়ার, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এস, এসব থাকে। পরে থাকে কি ভ্যারিয়েবলের নাম, তার সামনে একটা ইম্পার্সেন্ট দিতে হয়। কেন দিতে হয়? কেন ডেটা রাখি মেমোরি লোকেশনে, মেমোরির নামের উপর না। এই জন্য তো একটু আগে এটা বুঝাইছি না যে ইম্পার্সেন্ট কেন দিই। জি স্যার। এখানে জি কেন স্যার। দিলাম না ওটা আমি বুঝাচ্ছি তোমাকে।
সিঙ্গেল ডেটা, সিঙ্গেল একটা ইন্টিজার, সিঙ্গেল একটা ফ্লোট, সিঙ্গেল একটা ক্যারেক্টারের জন্য এম% দ্বারা বোঝায় তার লোকেশনটা আর কি। বাট যখন মাল্টিপল ইউনিট থাকবে তখন ওর যে নামটা, ওই নামটাই আসলে কি, নামটাই হলো ওর অ্যাড্রেস। বুঝছো? মানে জি স্যার। মানে রোডের নামই চৌধুরী রোড। মানে ওই বাড়িতে ওর বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, ওরা 11 ভাই, বিশাল বংশ। মানে রাস্তার নাম প্যারিস রোড না, রাস্তার নাম হলো চৌধুরী রোড। তাহলে এখন আলাদা করে কি তোমাকে চৌধুরী বাড়ি আর চৌধুরী বাড়ির কোন রোডে আছে এগুলি কি আলাদা করে খোঁজার দরকার আছে? না, ওদের বাড়ির নামই ওদের রোডের নাম। ওদের বাড়ির বাড়ির নামে। নাম। কেন আসলে, কেন ওরা আসলে মানে 11 ভাই যখন পরপর একটা রাস্তায় থাকে, তখন আলাদা করে তো স্পেসিফিক একটা বাড়ি খুঁজে পাওয়ার দরকার নেই, মানে ওই রোডে গেলে ওদেরই বাড়ি। এই জন্য আলাদা করে চৌধুরী বাড়ি, তারপর ইসলাম বাড়ি, তারপর কি মানে কি বলে, মজুমদার বাড়ি, এরকম আলাদা করে খুঁজে বের করার দরকার নেই, কেন রোডটাই পুরোটাই ওরা দখল করছে। সো ওই রোডে গেলেই হবে, ওদের বাড়ির নামই আসলে ওই রোডের নাম যেহেতু হয়েছে, এই জন্য ওদের নামটাই যথেষ্ট, আলাদা করে লোকেশনের দরকার নেই। এই জন্য এখানে ইম্পার্সেন্ট নেয় নাই। কথা বুঝছো? মনে রাখবা, অ্যারে, অ্যারে মানে কি, যে সিকোয়েন্স অফ মাল্টিপল ইন্টিজার্স অর ফ্লোট অথবা ক্যারেক্টার। আর স্ট্রিং, স্ট্রিং ইটসেলফ কি, যে মাল্টিপল নাম্বার অফ ক্যারেক্টার্স। যখন মাল্টিপল ইউনিট ডেটা থাকবে একসাথে তখন সেক্ষেত্রে এম্পারসেন্ট নিতে হয় না স্ক্যানএফ এ থ্রুতে ডেটা নেওয়ার সময়। এটা মনে থাকবে। জি স্যার। যখন সেক্ষেত্রে হুম, মানে স্যার বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমরা যখন স্যার অ্যারে, যদি আমি হ্যাঁ বলো। স্যার যদি আমি সিএস আর এস এ একটা ক্যারেক্টার নিই শুধু, তাহলে কি আমরা স্ক্যানে এম্পারসেন্ট দিব না দিব না? এবিসি একটা স্ট্রিং, এ ইটসেলফ একটা স্ট্রিং, জি স্যার। থাকতে পারে না একটা স্ট্রিং? স্ট্রিং ইউজ করলে তো স্যার মানে আলাদা করে বলতে হচ্ছে না ক্যারেক্টার নিচ্ছি কিনা। স্ট্রিং এর এখানে জি স্যার, সবসময় আমি স্ট্রিং ইউজ করলাম। স্ট্রিং মানে কি, মানে মোর দেন ওয়ান, মানে ওয়ান অর মোর এরকম আর কি, ওয়ান অর মোর। বাট জি স্যার। ক্যারেক্টার মানে ওয়ান অর মোর, মানে তুমি একটাও দিতে পারো, 20টাও দিতে পারো, 100টাও দিতে পারো। বাট জি পার্সেন্টেজ যখন সি দিবা তখন তোমার কয়টা দিবা ক্যারেক্টার? তখন কি দুইটা একটা। দিলে হবে? এবি দিলে হবে? নিবেই তো না। না, এ নিয়ে চলে যাবে, বি নিবেই না, কারণ বি রাখার জায়গায় নেই। এটা 1 কিলোবাইট, এখানে তুমি দুইটা ক্যারেক্টার দিছো। তো মানে এটা রেস্ট্রিকশন পার্সেন্টেজ এস এর ক্ষেত্রে, মানে এটা নামই তো ওখান থেকে আসছে যে আমাকে অনেকগুলো ক্যারেক্টার দাও, সে নিবে। জি স্যার। বাট একটা ক্যারেক্টার কেন নিবে না? 5টা যদি নিতে পারে একটা তো নিবেই। বাট জি স্যার। জি পার্সেন্টেজ স্যার। ক্ষেত্রে যে একটা নিবে 5টা নিবে না, এটা হলো মানে বোধ হয় না আর কি। তো এলো অবস্থা, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আর সমস্যা এখানে একটা আছে, সমস্যা কি, আচ্ছা বাই দা ওয়ে একটা কাজ করতে হয়। তুমি বুঝতে পারছো স্যার এখানে মোর দেন ওয়ান আর মোর দেন ওয়ান ক্যারেক্টার নিবেন, তাহলে আপনি দেখাইছিলেন যে সিএইচ মানে কয়টা ক্যারেক্টার নিতে পারে? একটা ক্যারেক্টার, 1 বাইট। জি স্যার। তাহলে আপনি তো এখানে অনেকগুলো মোর দেন নাকি একটার বেশি নাকি ক্যারেক্টার নিবেন, তাহলে কি এই সিএস, এই ক্যারেক্টার সিএস দ্বারা যদি একটা ক্যারেক্টার বোঝায়, তাহলে অনেকগুলো ক্যারেক্টার কিভাবে এটাতে ভ্যালুতে রাখা সম্ভব? এটার সাইজে নাকি 1 কিলো 1 বাইট বলছিলেন, তাহলে এইটার মধ্যে তো রাখা সম্ভব না। এটাকে অবশ্যই অন্য একটা মানে রূপে লিখতে হবে। ওই রূপটা হলো কিরকম কি, তোমার যতগুলো ক্যারেক্টার দরকার ততগুলো তুমি এখানে কি মানে অ্যামাউন্টটা লিখে দাও, অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ ক্যারেক্টার্স ইন দা স্ট্রিং। কথা বুঝতে পারছো? স্যার এইটা একটু বুঝি নাই। ক্যারেক্টার সিএস দ্বারা, ক্যারেক্টার সিএস যদি তোমাকে আমি দেখাই তাহলে তুমি কি বলবা, এই এটা কি, কোন টাইপের ভেরিয়েবল? এই সিএসটা কোন টাইপের ভেরিয়েবল, কোন ক্যারেক্টার টাইপের টাইপের। ভেরিয়েবল? ক্যারেক্টার। এখানে কয়টা ক্যারেক্টার রাখা যায়? একটা। একটা ক্যারেক্টার রাখা যায়। আর তুমি আসছো স্ট্রিং, অনেকগুলা ক্যারেক্টার রাখতে যাচ্ছ, তাহলে এই জায়গায় কি আর রাখা যাবে? এটা সাইজে তো 1 বাইট ছিল, জি স্যার। ক্যারেক্টারের টাইপ ছিল 1 বাইট, তাহলে এখানে তো রাখা যাবে না একটা ক্যারেক্টার। জি স্যার। কিন্তু আমরা বলছি কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, মানে মোর দেন ওয়ান ক্যারেক্টার, তাহলে অনেকগুলা ক্যারেক্টার কোথায় রাখবো? ক্যারেক্টারই তো, বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যখন সিকোয়েন্স অফ ক্যারেক্টার হবে তখন কি স্ট্রিং এ sequence এ রাখবো। অবশ্যই একের বেশি সংখ্যক তোমার ক্যারেক্টার থাকবে। কতগুলা থাকবে ওইটা তো বলে দিতে হবে। ওই জন্য বলার জন্য এমনটা ভাবে লিখি যে ক্যারেক্টার, যে ডেটা টাইপের নাম, ক্যারেক্টার ডেটা টাইপের নাম, তারপর অ্যামাউন্ট। সহজ হিসাব, কিন্তু এটা মানে বুঝতে অসুবিধার কথা না আসলে। মানে তুমি যে সেন্টেন্স, তুমি যেই মানে লেখাটা লিখবা ওখানে কতগুলো ক্যারেক্টার থাকতে পারে। যেমন বাংলাদেশ যদি এই যে সিকোয়েন্স লেখাটাতে কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8টা, তুমি কি লিখবা? ক্যারেক্টার 8। জি স্যার। ক্যারেক্টার 8 লিখলা মানে জিনিসটা এরকম, ক্যারেক্টার 8 লিখলা মানে কি তোমার জন্য, তুমি ভাবো ক্যারেক্টার সিএস লিখলে তোমার জন্য এরকম একটা সেল তৈরি হয় যেখানে এক্স রাখতে পারো, এক্স রাখার পর ওয়াই আর রাখা যায় না, মানে মানে একটা এট দ্য সেম টাইম আর কি। তুমি অবশ্যই ওভাররাইড করতে পারো অন্য জিনিস, বাট যখন তুমি এই যে সিকোয়েন্স লিখবা তখন আসলে কি দরকার, যে স্যার
এখানে তো এস রাখলাম, পরে ই, কিউ, কিউ, ই, এন, সি, এগুলা কোথায় রাখবো? এগুলোর জন্য আলাদা বক্স লাগবে না এরকম? জি স্যার। তো এই যে এখানে কয়টা বক্স? 8টা বক্স না? জি স্যার। মানে শুধু একাই লাগলে বাই ডিফল্ট আমরা কি বুঝতেছি যে একাই আছে একটা জিনিস। তখন তুমি 8 লিখবা, তখন কি লিখবা? মানে 8টা জিনিস, মানে আটটা। একটার কয়টা কপি? 8টা কপি, যেগুলা জি পরপরই স্যার। ভাবে আছে। মানে প্রথম ভাই থেকে শুরু করে 8 নম্বর ভাইয়ের বাসায় আর কি। তো এখানে তুমি এমনটা দিবা, মানে আমরা এখানে চিন্তা করতেছি যে আমরা একটা লম্বা স্ট্রিং লিখবো, সেটা 80 ক্যারেক্টারের হইতে পারে, এই জন্য 80 নিছি। তুমি যদি ইনপুট লেখাটা যদি স্ট্রিং আকারে মানে তোমার যদি মনে হয় যে কখনোই আমার স্ট্রিংটা 10-এর বেশি হবে না, তুমি কত নিবা? ক্যারেক্টার 10 বা 11 এরকম এমনটা দিবা। কতগুলা চাচ্ছ, বুঝছো? জি তার স্যার, মানে বুঝতে হচ্ছে পারছি। স্যার অ্যামাউন্টটা সর্বোচ্চ কত হবে তার উপর ভিত্তি করে দিব। হ্যাঁ, মনে করো তুমি তুমি মনে করো পৃথিবীর 200টা দেশ আছে, 200টা দেশের নাম ইনপুট নিবা। এখন তুমি ক্যারেক্টার সাইজ কত জি দিবা? স্যার। 1 লাখ, 2 লাখ? না, 200। না না, বুঝো না জিনিসটা। পৃথিবীতে 200টা দেশ আছে, দেশের নামগুলো আছে না, নামগুলো ইনপুট জি নিবা। স্যার। যে কোনো নাম ইনপুট নিতে পারো, সেই জি ক্ষেত্রে স্যার। তোমার এখানে ক্যারেক্টার সাইজ কত দিবা? স্যার মানে ওই যে বর্ণের সংখ্যা যতগুলা। সবগুলাই। জি স্যার। তুমি তো নিজে প্রশ্ন করবো না, আমি নাকি দেশের নাম নিচ্ছি? তো দেশ, একটা দেশের নামে পৃথিবীর সবচেয়ে বড় দেশের, দেশের সবচেয়ে বড় নামটা কোনটা? জি স্যার, ওইটার না নামটা তুমি, অনুযায়ী। হ্যাঁ ট্রিনিডাড এন্ড টোবাগো মনে ট্রিনিডাড, করো, ট্রিনিডাড এন্ড টোবাগোতে টবাগো, যতগুলো ক্যারেক্টার ধরে, ধরলাম 15টা, ধরলাম 20টা, জি জি এর স্যার। থেকে তো 200 কি হবে নাকি? না স্যার, হবে না। আমি বলছি 200টা দেশ, 200টা দেশের মধ্যে অনেক দেশের নাম ছোট, ঠিক আছে? যেমন চায়না ছোট, বাংলাদেশ একটু বড়, ভিয়েতনাম মাঝামাঝি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অনেক বড়, হ্যাঁ ইউনাইটেড কিংডম বড়, ট্রিনিডাড এন্ড টোবাগো, ওয়েস্ট ইন্ডিজ অনেক বড় বড় না? জি জি স্যার। স্যার। এরকম আর জি কি। স্যার। তো এই বড় জোর কত হইতে, বড় জোর 50 বা 20 হইতে পারে, 20ই হয়ে যায় আসলে। তো তুমি এখানে কত নিবা? তুমি সেফ সাইডে থাকো, তুমি 25 নাও, 5টা বেশি করে নাও। জি স্যার। ঠিক না? এখানে তো দরকার নেই, তুমি আমি দেশের নামই যখন নিব, ভাই আমি 250 ধরবো। কেন বলো দেখি? 250 ধরলে বিপদটা কি হবে? তুমি ক্যারেক্টার 250 যখন দিছো, তখন কি করছো? তুমি কি নির্দেশ দিলা? আমাদের বাড়ি দখল করে ফেলবে। এরকম 250টা ক্যারেক্টার তুমি এভাবে তৈরি করো। এটা কি বুদ্ধিমানের কাজ হইলো? তুমি সারা জীবন এই এই 11টা বাড়িতে থাকবা, বা বাড়ি বুকিং দিলা কয়টা? 250টা। জি স্যার। দরকার আছে আসলে সারা জীবন এটা পড়ে থাকবে না? জি স্যার, পরে থাকবে। আর তুমি যে অকবাই সেটা করলা, আমাদের তুমি যে অকবাই করলা, মুন্নার আমি গেলে কি বাসে বুকিং দিতে পারবো? টাকা আছে আমাদের, বা বুকিং দিতে পারবো? টাকা নিয়ে বসে থাকবো না? না স্যার। কি জি কি স্যার। হওয়া উচিত ছিল, যতটুকু আপনার কাছে ততটুকু আপনি নেন, বাকিটা ছাড়া দেন, বাকিটা অন্যরা ইউজ করো। ঠিক আছে? মানে বাজারে সিন্ডিকেট যেমন হয়, মানে আসলে জিনিসপত্র আছে বাট অ্যাক্সেস নাই। আবার সেই সেই এই চালগুলো যে সে নিজে বাসায় রান্না করে খাচ্ছে এরকম না কিন্তু, 2 নম্বরই কাজের জন্য সেটা আটকে রাখছে। আশা করি বুঝছো যে এখানে এমনটা মনের খেয়াল খুশি মতন নেওয়া যাবে না, প্রয়োজন জি স্যার, যতটুকু বুঝতে ততটুকু পারছি। নিতে হবে। আবার এমনও হইতে পারে যে তুমি, তোমার কোনো আইডিয়া নেই জেনারেল নলেজ নিয়ে, তুমি বললে যে আচ্ছা বাংলাদেশ যেহেতু কয়টা, বাংলাদেশ কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্যারেক্টার, তুমি বলে যে আমার থেকে বড় দেশ প্রেমিক আর কি আছে, আমার দেশের থেকে বড় দেশ তো আর নাই, মানে আবেগী হয়ে গেল আর কি। তো বলে যে আচ্ছা দিলাম জি স্যার। জি স্যার। দিলাম দিলা 11, তারপরে তোমার, তোমার একটা বন্ধু মুন্না মনে করে দিল 3 টোবাগো, তাহলে কি হবে? তুমি চাইছো যে আমার এখানে ক্যাপাসিটি 10টা রুমের, বাট লোক আনছো 20টা, তাহলে কি হবে? 10টার লোক ঢুকে থাকবে, বাকি 10টার লোক দাঁড়া থাকবে, সহজ হিসাব না? জি স্যার। সেক্ষেত্রে কি স্যার অর্ধেক প্রিন্ট হবে নাকি প্রিন্টই হবে না? হাওয়া হয়ে যাবে, তুমি রুমে বুকিং দেওয়া নাই আর তোমার লোক আসে লাভ আছে নাকি? জি লোক স্যার। দিতে পারবে না, তো তুই এটা কেটে যাবে, কেটে যাবে সহজ কথা বললে। তুই বাংলাদেশে যদি এখানে যদি 5 দাও, আর বাংলাদেশ যদি তুমি ইনপুট নাও 1 2 3 4 5, এই BANGL এতটুকু চলে যাবে, বুঝছো কথা? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। 6 নিলে শুধু বাংলা আসবে, দেশ আর আসবে না। ঠিক আছে? আশা করি বুঝছো। জি স্যার। এখানে দুইটা জিনিস আর কি, এখানে পার্সেন্ট দিচ্ছি না কেন এটা বুঝলাম, আর এখানে অ্যামাউন্টটা দিতে হয়। খুবই কমন সেন্সের একটা বিষয়, কিছু না দিলে বাই ডিফল্ট একাই আসছে মানে একটা, যদি 2 দিই তাহলে কি 2টা। সিএস তো আর লেখা যায় না, সিএস তো নতুন একটা ভ্যারিয়েবলের নাম হয়ে গেল নাকি? জি স্যার। এই তো, এই হলো অবস্থা। প্রিন্ট কিভাবে করব? সহজ হিসাব, পার্সেন্টেজ সিএস দ্বারা বুঝাচ্ছি। একটু পরেই এখানে যে ডেটাটা বসবে সেটা একটা স্ট্রিং টাইপের ডেটা, ও জিজ্ঞাসা করবে ডেটাটা কই, এই কমা দিয়ে যে পরে দেখা দিচ্ছে যে কমা এখানেই আছে, এখানে একটা প্লেস হোল্ডার, এখানে একটা ডেটা, এখানে যদি 2টা থাকতো তাহলে 2টা হইতো আর। ঠিক আছে? বুঝছো?
জি স্যার। এটা সমস্যা। এখন এই যে এটা সমস্যা আছে, পার্সেন্টেজ একটা সমস্যা আছে। সে যখন তোমার স্পেস দেখে না, স্পেস সে নিতে পারে না, স্পেস দেখলে সে দৌড় দেয় আর কি, যা নিতাম না আর কি, চলে যায়। তো দেখা যায় যখন হিনাকে আমি নাম নিছি সিফাত স্পেস শাদমিম, তো স্পেস যখন সে দেখছে, তুমি তো মনের আবেগে একটু লিখতেছো যে মোহাম্মদ মানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিন মুন্না, বিশাল নাম লিখছো। তো ইখতিয়ার উদ্দিন যখন স্পেস দিছো তখন গায়েব হয়ে গেছে পড়ার নাম। কেন? সে এই স্ক্যানফের পার্সেন্টেজ যখন দাও তখন সে স্পেস নিতে পারে না, স্পেস যখন দেখে সে মনে করে যে আমার কাজ শেষ, পালাই। তাহলে কি বুঝলা? তোমার এই যে পার্সেন্টেজ টেস্টটা, এটা আসলে সেন্টেন্স নিতে পারে না, ওয়ার্ড নেই। বড় ওয়ার্ড নিতে পারবে, বাট এটা আসলে সেন্টেন্স নিতে পারে না, কি নেই, ওয়ার্ড নেই। ওকে? জি স্যার। সেন্টেন্সে তো আমার স্পেস থাকে। তুমি যদি বলে স্যার, আমি যদি ভাবে দিই যে মুন্না সরকার নিবে এটা, কি বলা হয়, নিবে এটা, না নিবে- স্যার। কেন নিবে না? এখানে নিবে কি স্যার। স্পেস আছে নাকি? এটা কমা। জি স্যার। মুন্না কমা সরকার। কমাটাকে তো নেবে না। না না, স্পেসে সমস্যা, অ্যালার্জি তো স্পেসে, কমাতে না। জি স্যার। জি বুঝছো? স্যার। তুমি যদি মুন্না হ্যাশ সরকার লেখো, সমস্যা আছে? না স্যার। স্যার স্পেস। তাহলে তো আন্ডারস্কোর ইউজ করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, আন্ডারস্কোর ইউজ করা যাবে। আন্ডারস্কোর স্পেসকে ভিজিবল একটা ক্যারেক্টার তো নিবে এটা, কমা একটা ভিজিবল ক্যারেক্টার তো নিবে এটা, স্ল্যাশ একটা আচ্ছা, ভিজিবল ক্যারেক্টার তো নিবে, বাট স্পেস তো ভিজিবল ইনভিজিবল। ক্যারেক্টার না। জি স্যার, এটা চলে স্পেস যাবে। দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না, অন্তত যদি পার্সেন্টেজ এস এস ইউজ করো তাহলে বিপদ হলে এটা ওয়ার্ড নিবে, বাট সেন্টেন্স দিবে না। বাট আমাকে তো ফুল নামটা নিতেই হবে। তো নেয়ার উপায়ের জন্য কতগুলো উপায় আছে। প্রথম উপায়টা হলো এফ গেটস ইউজ করা। এফ গেটস যদি ইউজ করো তাহলে কি করবে, এফ গেটস স্ট্যান্ড ফর তোমার স্ট্রিং। স্ট্রিং নিতে পারবে, এটা তুমি যত লম্বা একটা প্যারাগ্রাফ লেখো গোটাটা নিবে, যত লম্বা লেখো স্পেস দাও, 10 বার স্পেস দাও, সমস্যা নেই, গোটাটা নিবে। ঠিক আছে? কথায় নিচ্ছ, ওইটা তো সামনে ডিক্লেয়ার করছো, এস 80 মানে 80টা ক্যারেক্টার বলা একটা মেমোরি সেল আমি ডিক্লেয়ার করছি। তো যেমন এফ গেট সি, এটা কি করতে হয়? এফ গেট সি কি করে, একটা ক্যারেক্টার নিয়ে তোমার এখানে এই ক্যারেক্টারটা এখানে বসা অ্যাসাইন করে, ইউজারের কাছ থেকে নেয়, তারপর অ্যাসাইন করে না এখানে। জি স্যার। জি স্যার। তাহলে এখানে এফ গেটস দিলে কি হবে, ওই নিবে আর কি জিনিসটা। তবে এখানে নিয়মটা হলো এফ গেটস এর এখানে ভ্যারিয়েবলটার নাম উল্লেখ করে দিতে হয়, যে ডেটাটা আসে বসবে কোথায়, বুঝছো? এখানে মানে এফ গেট সি তে যেমন সিএইচ ইকুয়াল, মানে এই যে একটু আগে যে গেট চার দেখলে না, ব্র্যাকেট দেখলা এখানে পরে এখানে অ্যাসাইন করছে, ওরকম না আর কি। এটা বাইরে আনিয়ে ও কি করবে, এরকম করবে যে গেট সিএইচ, এরকম আর কি জিনিসটা। এই এখানকার ভাষাটা এফ গেটস দিয়ে এসটা ভিতরে দিবা, মানে কোথায় যাচ্ছে ওটা ভিতরে দিবা, বুঝছো? জি স্যার। মানে ডেটাটা যে ইউজার কাছ থেকে নিচ্ছে কোথায় বসবে, এই যে ভিতরে যে এসটা ডিফাইন করছি সেখানে বসবে। তো বলছে স্যার এগুলা কি, সাইজ অফ এস, তিনটা তিনটা সেগমেন্ট আর কি নেয়, বুঝছো? এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা মুখস্থ, এটা তোমাকে হাত দেওয়ার দরকার নাই। এখানে কি দিবা, কোথায় ডেটাটা যাচ্ছে ওইটার নামটা জাস্ট, কোনো ইম্পারশনের দরকার নেই। তুমি খেয়াল করবে যে এফ গেট সি এগুলাতে ইম্পারশন লাগে না, হ্যাঁ, স্ক্যানএফ এ লাগে। কেন? স্ক্যানএফ হলো ফরম্যাটেড, ওখানে ফরম্যাটটা বলে দিতে হয় পার্সেন্টেজ সি না পার্সেন্টেজ এস। বাট এফ গেট সি, এফ গেট চার, পুট চার, এগুলো আনফরম্যাটেড, মানে ফরম্যাটের দরকার নাই, কি ধরনের ডেটা ওটা বলার দরকার নেই, অটোমেটিকলি সে ডিটেক্ট করে। ঠিক আছে? সো এফ গেট সি, এখানে তোমার কি, জাস্ট তোমাকে ইম্পারসেন্ট দেওয়ার দরকার নেই। আর এমনি তো আমরা স্ট্রিং এ তো ইম্পারসেন্ট নিও না, ওইটা তোমরা জানো, এই জন্য ইম্পারসেন্ট নেয়নি, নাহলে ইম্পারসেন্ট জি স্যার। নিতাম। তাহলে এস হলো কি, যেখানে ডেটাটা আসে বসবে। আর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হলো একটা সিগনেচার, এটা বলে দিচ্ছি যে কেমন ধরনের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আমরা দিচ্ছি। মাঝখানে যেটা দিতে হয় এটা হলো কি, মানে কতটুকু সাইজ, এই এসটার সাইজ কতটুকু, এই জন্য দিচ্ছি সাইজ অফ এস। এখানে নামটা চৌধুরী বাড়ি, মানে চৌধুরী বাড়ি কয় বিঘা জমির উপর আছে বা কয় একর জমির উপর আছে, কয় শতক জমির উপর আছে, ওইটা এখানে দেখা দিতে হয়, বুঝছো? তিনটা জিনিস না, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা তো মুখস্থ, এটা তোমাকে কনস্ট্যান্ট, জিনিস কনস্ট্যান্ট একটা লেখা, এটা লিখে দিবা। এখানে দিবা কি, মেমোরিটার নাম কি, এখানে কি মেমোরিটা কতটুকু জায়গা তোমার দরকার, কথা বুঝছো? জি স্যার। মানে এখানে হলো লিখবা হাতি, এখানে লিখবা হাতির সাইজ, তাহলে হাতির সাইজ অনুযায়ী ট্রাক ভাড়া করা যাবে, কথা বুঝছো? জি স্যার। এখানে যে ছাগল লেখো, সাইজ অফ ছাগল, মানে কি ছাগলের সাইজ অনুযায়ী মেমোরি তৈরি করা হয় তোমার, বুঝছো? এখানে সুবিধা কি, এখানে একটা না তুমি সেন্টেন্স নিতে পারবে, কোনো স্পেস থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। হুম। জি স্যার। এখানে কারণটা বলা আছে কি কারণে আসলে আমাকে সাইজটা ডিফাইন করে দিতে হয়। আরেকটা উপায় আছে, এটা হলো আহ, আরেক
টা আচ্ছা, এটা আগেরটা দিলাম এফ গেটস। এফ গেটস ফাইলের যে এফটা আছে ওটা আমরা ইউজ করতে পারি এখানে চাইলে। এবার ইউজ করার ক্ষেত্রে এইভাবে আমরা আর কি ইউজ করি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট শেষে মাঝখানে সাইজটা আর সামনে নামটা। যদি গেটস ইউজ করো তাহলে গেটস ইউজ করার ক্ষেত্রে এটা আরো সুবিধা। সিম্পলি গেটস আর নামটা দিয়ে দিবা, এখানে সাইজ টাইজ ডিফাইন করতে হয় না। আর স্ট্যান্ডার্ড ইনপুট কোনো কিছু লিখতে হয় না, সিম্পলি গেটস, তারপর কোথায় এসে ডেটাটা আসে, উড়ে আসে জুড়ে বসবে সেটার নাম দিবা। সিম্পলি ওর নিয়ে নিবে। তুমি যত বড় লেখো ও নিয়ে নিবে, মানে এটা সিম্পলি আর কি সবচেয়ে ইজিয়েস্ট ভার্সন আর কি, যদি সেন্টেন্স যদি তুমি নিতে চাও। গেটস অফ এস, ঠিক আছে। একইভাবে পুটসে অনেক সিম্পল। কোন একটা স্ট্রিং তুমি প্রিন্ট করতে চাও, সিম্পলি তুমি পুট পুট করে দাও। পুটস এস ফর ইনস্ট্যান্স স্ট্রিং। কাকে কাকে পুট করবা, কাকে ডিসপ্লে করাবো, যাকে ডিসপ্লে করাবো তারটা নাম ভিতরে মনে থাকবে। জি স্যার। হুম। এইটা আবার এইভাবে লিখিও না যে এস ইকুয়াল গেটস ব্র্যাকেট, মানে এটা পরীক্ষার মধ্যে যদি ভুলে যাও আর কি, এই উল্টা উল্টা করিও না আবার, ঠিক আছে। এটা হলো গেটস, ভিতরে নেয়। আবার দেওয়ার সময় ভিতরেই প্যারামিটারটা নেয়। ফাংশনটা এরকম, ঠিক আছে। আরেকটা উপায় আছে, উপায়টা হলো এটা টেকনিক, আর একটা স্পেশাল একটা ফরম্যাট আমরা ইউজ করি। একটু আগে দেখো তো, একটু আগে কি চলতেছিল এখানে, যে পার্সেন্টেজ এস নি, তারপর এভাবে ছিল না। এটার কারণে কি কি করতে পারতেছিল, শুধু ওয়ার্ড নিতেছিল, সেন্টেন্স নিচ্ছিল না, ঠিক আছে। জি স্যার। ওয়ার্ড নিচ্ছিল, সেন্টেন্স নিচ্ছিল না কেন? স্পেস দেখলে সে দৌড় দেয়, স্পেস দেখলে সে নিতে পারে না, সে চলে যায়। এখন আমাদেরকে কি করতে হবে বলো দেখি। নর্মালি কি হয়, আমরা আমরা একটা স্ট্রিং লিখি, স্পেস লিখি, তারপর এইভাবে আটটা ওয়ার্ড লিখি, আটটা ওয়ার্ড লিখি, তারপর এন্টার চিপি, ঠিক না? এন্টার জি চিপ স্যার। এন্টার চিপার মাধ্যমে আমরা আমাদের ইনপুটটা ইউজারের কাছে পাঠিয়ে দিই, কিবোর্ড থেকে ইউজারের কাছে যায়, ইউজার সরি, কিবোর্ড থেকে তোমার পিসির ভিতরে চলে যায়, ঠিক না? জি স্যার। তো আসলে এন্টার যেটা আছে, এন্টার তোমরা যে কিবোর্ডে যে এন্টার বাটনটা চাপো, ট্যাপ করো, ওইটার ইকুইভ্যালেন্ট নোটেশন হলো স্ল্যাশ হ্যান, বুঝছো? ব্যাক জি স্ল্যাশ হ্যান। এটা দ্বারা এটা হলো ইন্টারের ইকুইভ্যালেন্ট একটা প্যাটার্ন। সো আমরা বলবো কি যে তোমার তোমার স্পেস না অ্যালার্জি, তো তোমাকে এখন আমরা অ্যালাউ করবো সব ধরনের কিবোর্ডে যত কিছু আছে সব প্রিন্ট করতে দিব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি একটা ইন্টার চিপো। মানে এর থেকে বড় স্বাধীনতা আর কিছু আছে? কিবোর্ডে যা আছে সব ট্যাপ করতে পারবা যতক্ষণ না পর্যন্ত তুমি ইন্টারটা চিপো। মানে ইন্টার যতক্ষণ না চিপতেছো তার আগে যত তুমি কিবোর্ডে বাটন চিপো, চিপো, সমস্যা নেই। অনেকগুলো ট্যাপ করার পর সবার শেষে যখন তুমি ইন্টার চিপবা, তখন ওই ইন্টার চিপার আগ পর্যন্ত তুমি এতক্ষণ যত কিছু ট্যাপ করছো সবকিছু আমরা রাখবো, সবকিছুই আমরা ইনপুট আকারে নিব। ধারণা এটা? এবার কি আর কোনো সমস্যা আছে? স্পেস তো কিবোর্ডের মধ্যে পড়ে, তারপর কমা স্ল্যাশ সবই পড়ে না, সবই নেওয়া যাবে এখন তাহলে। জি স্যার, নেওয়া যাবে। গরু রচনা যদি ইংলিশে লিখতে চাও, গরুটাই তুমি লিখে যদি ইন্টার চিপো তাহলে চলে যাবে, গরু রচনা গরুটাই যাবে, গরু জি স্যার। করা যাবে না আর কি, ঠিক আছে। তাইলে এখানে আমরা যেটা জিনিস, এখানে আমরা প্যাটার্নের থ্রু জিনিসটা লিখি, আমরা বলি কি, নর্মালি এখানে থার্ড ব্র্যাকেট মানে আগে কি দেখছো যে পার্সেন্টেজ এস দ্বারা বোঝায় স্ট্রিং টাইপের ক্যারেক্টার। আমরা এখন কি করব, পার্সেন্টেজ দিব ভালো কথা, বাট এখানে এস দিব না, দিয়ে কি আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, দুইটা দুইটা, ক্লোজ, স্টার্টিং আর ক্লোজিং। এখানে আমরা নর্মালি থার্ড ব্র্যাকেটের মানে কি, থার্ড ব্র্যাকেট মানে কি, পসিবল এলিমেন্ট ইউ ওয়ান্ট টু টেক অ্যাজ এ ইনপুট। আমি যদি এইভাবে দিই এ বি সি, আমি দ্বারা কি বোঝাচ্ছি, যে আল্লাহর দুনিয়ায় এ বি সি এই তিনটা ক্যারেক্টারের বাইরে আর কিছু নিতে পারবেন না আপনি। কি বললাম? এবিসি এর বাইরে এ বি, নিতে পারবেন। এর বাইরে কিছু নিলেই চলে যাব, ভাবসাব এরকম। জি স্যার। পার্সেন্টেজ যেমন স্পেস থেকে চলে যেত, এখন একই বলছে এবিসি দিলে ভালো, এবিসি এর বাইরে শুধু ডি দিবেন, 5 দিবেন, পালায় চলে যাব, ঠিক আছে, স্পেস দিবেন, চলে যাব। আমি যদি এইভাবে দিই এবিসি 0 1 2, তাহলে এটা কি বোঝাচ্ছে? তাহলে ABC 0 1 2 শুধু রাখা যাবে এর। হ্যাঁ, এবিসি 0 1 2 মানে তুমি লেখো যে A 0 B 2 নিবে, এটা সমস্যা নেই। বাট A 1 B 2 ডি দিছো, কি করবে? ডি দেখছে তো, পালায় চলে যাবে, মানে যতটুকু আগ পর্যন্ত নিতে পারছে নিয়ে চলে যাবে। জি স্যার। এগুলা অ্যালার্জি লেস, বাকি যে কোনো ক্যারেক্টার তার অ্যালার্জি আছে অনেক দেশে চলে যাবে, কথা বুঝছো? সেক্ষেত্রে কি স্যার এ বি সি লিখে স্যার জি পর্যন্ত লিখবো, তারপর যে পর্যন্ত লিখবো তারপর এইভাবে? হ্যাঁ মানে এই, এটা হলো পসিবল সেট, মানে মানে এগুলো নিতে পারে সে, মানে দিস ক্যারেক্টার্স আর অ্যালাউড টু বি টেকেন।
জি এক্সেপ্ট স্যার। মানে 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 এই সেটের বাইরে যদি নাও তাহলে সে আর ওটা নিবে না আর কি, যেটা স্পেসের ক্ষেত্রে হচ্ছিল আর কি। তা আমরা এখানে কি জিনিসটা একটা জিনিস একটা 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 টেকনিক ইউজ করব, কি বলবো তাকে? তাকে বলবো যে সব নাও, সব নাও, সমস্যা নেই, কিন্তু এটা মানে কি, কিন্তু স্ল্যাশ এন বাদ দিয়ে, মানে সামনে কিছু দিন, এ মানে কি অল, মানে আল্লাহ দুনিয়া যা আছে সব নাও, কিন্তু স্ল্যাশ এন বাদ দিয়ে, এক্সেপ্ট স্ল্যাশ এন, মানে ইউ ক্যান টেক অল দ্য থিংস, মানে কিছু, তুমি ভাবো তো যে আমি যখন এভাবে ব্র্যাকেট লাগবো এটা দ্বারা, মানে আমি যখন মানে এখানে জিনিসটা ওরকম আর কি, তুমি যদি কিছু না দাও তাইলে বাই ডিফল্ট ধরে নিবি যে সবকিছু নেওয়া যাবে, জি স্যার। সবকিছু যে কোনো নেওয়া যাবে। কিছু। তো তুমি যখন কিন্তু লাগালা, এই এই সিম্বলটার মানে হলো কিন্তু, ক্যাপ, এই এটা মানে কিন্তু এক্সেপ্ট, এক্সেপ্ট স্ল্যাশ এন, মানে সব নাও বাট এক্সেপ্ট স্ল্যাশ এন, স্ল্যাশ এন মানে কি ইন্টার। ইন্টার। তুমি সব লিখতে পারবা, সব টাইপ করতে পারবা, জাস্ট যখন ইন্টার আসবে তখন আমি পালা চলে যাবো, ঠিক আছে? তো এটার মানে হলো এটাই যে এনিথিং আই ক্যান টেক এক্সেপ্ট এন্টার, আই উইল টেক এনিথিং আনটিল ইউ ট্যাপ এন্টার ফ্রম দ্য কিবোর্ড। এন্টার ইকুইভ্যালেন্ট হলো স্ল্যাশ এন, ইজ নো স্ল্যাশ এন, এখানে বুঝাই দিছি, কথা বুঝছো? জি স্যার। আমি যদি ভাবে দিতাম যে স্ল্যাশ এবিসি, এটা মানে কি, তো তুমি সব কিছু চিপো, সমস্যা নাই, বাট যখন তুমি এবিসি এর যে কোনো একটা চিপে এবিসি আমি চলে নিয়ে যাবো। যাবে না। জি স্যার, বুঝতে এ পারছি। ওয়ান বিসি যদি দাও তাহলে সবকিছু চিপো, ভালো কথা। এ বি A1 সি বিসি অথবা নেওয়া যাবে ওয়ান, না। এই চারটার যে কোনো একটা যদি চিপো আমি চলে যাবো। এক্সেপ্টের পরে স্যার যা যা লিখবো ওটা নিয়ে যাবে, মানে ও নিতে হ্যাঁ, পারবে না বা এটা মানে হলো এক্সেপ্ট, এক্সেপ্ট এটা মানে কি অ্যালাউড, এটা হলো অ্যালাউড এরিয়া, এটা নন অ্যালাউড, দুইটা দুইটা এরিয়াতে ভাগ করে দেশে, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে এখন তুমি তুমি সব নিতে পারবে এখানে, এটাও কাজে যায়, কাজ দিবে, গেটস যেমন কাজ করে এটাও এখন একইভাবে কাজ করবে। ফিলোসফিটা বুঝছো কিনা, মানে এখানে মানে এটার প্যাটার্ন ইউজ করে আমরা করলাম। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। তোমরা যে সিএসসি পড়তা, কম্পাইলার নামে একটা চ্যাপ্টার, একটা কোর্স আসতো ওখানে আসলে, কম্পাইলার টক নামে একটা দুইটা কোর্স আসতো, ওখানে একটু আরো সুন্দর করে দেখতে পারতো আর কি। বাট এখানেও এই কোর্সও দেখতে পারবো টুকটাক, আমি দেখাবো একটু পরে আবার। এই টেবিলটা দেখছো না যে কিভাবে আমরা সাইজ বেস করলাম অনেক কষ্ট করে? যদি ক্যারেক্টার দেখো, জি স্যার। ক্যারেক্টার ক্যারেক্টার ওয়ান বাইট কিন্তু। তো ক্যারেক্টার যখন মাল্টিপল ক্যারেক্টার চাচ্ছ, এই এক বাইট দিয়ে হবে না, অনেকগুলা বাইট লাগবে। কতগুলা বাইট? কতগুলা বাইট? ব্র্যাকেট দিয়ে যত 80টা, মানে 1 বাইট ইন্টু 80, 80টা বাইট, এইভাবে আইডিয়াটা হয়, বুঝছো? যখন ব্র্যাকেটে যত দাও অ্যামাউন্ট দাও ততগুলা বাইট তৈরি হয়, একটা না, বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ক্যারেক্টার, দেখলাম স্ট্রিং, দেখলাম, এখন আমরা একটু নিউমেরিক্যাল ডেটা দেখি। নিউমেরিক্যাল ডেটা কয় ধরনের আছে? ফ্র্যাকশনাল ডেটা আছে, নন ফ্র্যাকশনাল ডেটা আছে, কমপ্লিট ডেটা আছে, ইন্টিজার আছে, আর ফ্র্যাকশনের মধ্যে ফ্লোট, ডাবল আছে, ইন্টিজারের মধ্যে বড় যেগুলো আছে এগুলোকে লং, লং ইন্টিজার বলতেছি, ইন্টিজারের মধ্যে আবার আনসাইন্ডও আছে, কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার আনসাইন কোনটা স্যার? হ্যাঁ, স্যার আনসাইন ইন্টিজার কোনটা হবে? আনসাইন্ডের কথা মনে নেই? সাইন্ড, আনসাইন্ড, জি স্যার, মনে আছে। 0 থেকে 255, আর এটা হলো কি -128 থেকে 127, যে মনে আছে মাঝখানে জিরো যে পড়ে, জি যে স্যার, পরে মনে আছে। 128 কে যে খেয়ে ফেলে জিরো, জি স্যার, মনে আছে। ওই যে ওই জিনিসটাই বোঝাচ্ছে আর কি। আনসাইন দ্বারা বোঝাচ্ছে উপরেরটা, মানে তুমি তোমার মানে এই স্পেসটা বাড়ে গেল, তুমি তোমার সবসময় তুমি মানুষের বয়স নিবা, মানুষের বয়স তো কোনো নেগেটিভ হয় না। হ্যাঁ। হোয়াই ইউ জি উইল স্যার। টেক সাইন্ড, ইউ উইল ইউজ আনসাইন্ড হিয়ার, হুইচ জি উইল স্যার। ইনক্রিজ দ্য রেঞ্জ। তোমাকে এখানে কত 127-এর পরে 128 থেকে যে 255, লম্বা একটা সিকোয়েন্স তোমাকে অ্যাভেলেবল করতেছে। আর এখানে তুমি যদি তুমি কিছু না লেখো তাহলে বাই ডিফল্ট সাইন্ড আসবে, আর বাই ডিফল্ট সাইন্ড আসলে 128 থেকে 256, এই নাম্বারগুলো তুমি ইউজ করতে পারবে না। অযথা এখানে নেগেটিভ একটা রেঞ্জ আসে বসে থাকবে, যেটা কখনো ইউজই হবে না, বুদ্ধি করে করতে হবে। এটা আমি শিখেছিলাম ওই আগের মানে অনেকদিন আগের ক্লাসে। সো বুঝতে পারতেছো, আমরা যখন ক্যারেক্টার যখন আমরা ইনপুট দিই তখন কি পার্সেন্টেজ সি দিই, কমা দিয়ে পার্সেন্টেজ সিএস ভ্যারিয়েবলের নাম দিই, এই তো স্ক্যানএফ দিয়ে। আমি জি যখন স্যার। আমি যখন ইন্টিজার নিই, ইন্টিজারের জন্য আমরা কি ইউজ করি? ডি, নাম মনে করো এন, এন একটা ইন্টিজার, ঠিক না? জি স্যার। এখন যদি ফ্লোট হয় তাহলে কি দেবো? এফ নিব, পার্সেন্টেজ। মনে করো এম, তাহলে ফ্লোট এম, এরকম আর কি। এখানে আমি উদাহরণ দিছি পার্সেন্টেজ ডি ইন্টিজারের জন্য, পার্সেন্টেজ ফ্লোটের জন্য, পার্সেন্টেজ এল ডাবলের জন্য।
এলডি কি লং ইন্টিজার, ইউ কি আনসাইন্ড ইন্টিজার। ওকে, এগুলো স্ক্যানএফ। জি স্যার। দেখো প্রত্যেকটাতে কিন্তু কি এন্ড আছে, কেন এগুলোকে সিঙ্গেল ইউনিট অফ ডেটা, একাই একাই একটা ডেটা, গ্রুপ ডেটা না। স্ট্রিং হলো গ্রুপ ডেটা, অ্যারো হলো কি গ্রুপ ডেটা, কথা বুঝছো? জি স্যার। মাল্টিপল ইউনিটস অফ ওয়ান টাইপ অফ ডেটা। প্রিন্টটা একটু দেখো তো, প্রিন্টটা দেখে কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? নর্মাল মেসেজ যাইতেছে, এটা একটা প্লেস হোল্ডার। কেমন টাইপের প্লেস হোল্ডার? ইন্টিজার টাইপের প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার যেহেতু দিছো, তাহলে অবশ্যই সেখানে আসে, উড়ে আসে, জুড়ে বসবে, আমাকে ডেটার নামও দিতে হবে। ডেটার নাম দিছি, একটা প্লেস হোল্ডার একটা নাম, একটা প্লেস হোল্ডার একটা নাম, যেমন ডেটা তেমন প্লেস হোল্ডারের টাইপ। ফরম্যাট স্পেসিফায়ার বলে এটাকে। কেমন ধরনের ডেটা স্পেসিফাই করে, পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার, পার্সেন্টেজ এফ ফর ফ্লোট। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই যখন অবস্থা তখন আবারও স্লাইডের পরিবর্তন। এখানে দেখো ফরম্যাট ইনপুট ফরম্যাট আউটপুট, এতক্ষণে আইডিয়া চলে আসার কথা যে আমরা আসলে কি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে। হ্যাঁ, তোমার মতো করে তুমি এটা কন্ট্রোল স্ট্রিং মানে কন্ট্রোল স্ট্রিং, কন্ট্রোল বাই হোম, প্রোগ্রামার না? যে তোমার মতো করে একটা সুন্দর করে মেসেজ প্রিন্ট জি করতে স্যার। পারছো, এখানে মাঝে মাঝে প্লেস হোল্ডার ঢুকাচ্ছ, প্লেস হোল্ডারে আসে ভ্যালুগুলো আসলে বসতেছে। আর যদি এটা হলো ফরম্যাটেড, আনফরম্যাটেড হলে জাস্ট তোমাকে কি করতে, কমা কমা দিয়ে হয়তো এগুলা লিখতে দিত, আর্গুমেন্ট ওয়ান আর্গুমেন্ট টু, মানে ডিরেক্ট ভ্যারিয়েবল, তার আগে পিছিয়ে কোনো মানে কি বলে, যে মানে কি বলে, তেল দেওয়ার সুযোগ নেই। ফরম্যাটেডে তেল দেওয়ার সুযোগ আছে ডানে বামে, যে মহামান্য এরকম হ্যান, যে জাতির কি মনে করো কি মানে জাতির বড় ভাই এরকম আর কি। এত কিছু দেওয়ার সুযোগ আছে ফরম্যাটেডে, বা আনফরম্যাটেডে সুযোগে নেই, ডাইরেক্ট কথা, ডাইরেক্ট একটা মেইন কথাতে যাওয়া, আগে পরে কোনো বিশেষণ যুক্ত করার সুযোগ নেই। তো এই হলো অবস্থা, এখানে সামারি করছি আর কি আমি। ফরম্যাটেড আউটপুটের ক্ষেত্রে তো বলছি সুন্দর করে মেসেজ দিতে পারো। ওকে, এতক্ষণে বুঝতে পারছো ঠিক না? এটা আমার এটা হলো কি মেসেজের কনস্ট্যান্ট পার্ট, এটা বুঝো তো? এটা মেসেজের কি কনস্ট্যান্ট পার্ট, এই এতটুকু। তবে এটা কি ভ্যারিয়েবল প্লাগ, মানে প্লেস হোল্ডারটা দেওয়া আছে, প্লেস হোল্ডার দেখো, এই যে 1 নাম্বার 2 নাম্বার প্লেস হোল্ডার, এটা কি 1 নাম্বার ডেটা, 1 নাম্বার প্লেস হোল্ডারে 2 নাম্বার ডেটা, 2 নাম্বার প্লেস হোল্ডার, লালটা লাল বরাবর নীলটা নীল বরাবর। ওকে, আর জি স্যার। মাঝখানে স্ল্যাশ এন অথবা স্ল্যাশ ট্যাব দ্বারা কি বোঝায়, মানে ওই প্যাটার্ন স্পেশাল বিহেভিয়ারের মতো আচরণ করে। স্ল্যাশ এন দিলে নতুন লাইনে যায়, স্ল্যাশ ট্যাব দিলে কি হয়, যে একটা লম্বা স্পেস দেয়। এই তো, জি স্যার। এটা ঠিক আছে, এটা বোঝার কথাই আসলে। ওকে, আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ আমি জিনিস দেখবো, একটু সাদা থাকিও। তোমরা দিয়েছে স্যার, আপনি এতক্ষণ দেখলেন পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ ডি, এটা তো এতক্ষণ তো বুঝতে পারছো যে এটা আসলে ক্যারেক্টার কি স্পেসিফাই করে, যে ক্যারেক্টার টাইপের ডেটা আইদার নিব অথবা দিব। স্ক্রিনের ভিডিও থাকলে বুঝাচ্ছি যে নিব কোন ধরনের ডেটা। যদি প্রিন্ট যদি তোমার কি থাকতো, প্রিন্ট এর মধ্যে থাকতো, তাহলে আমি কি বলবো, যে সিস্টেম একটা ডেটা প্রিন্ট হবে, নিব, দিব, এরকম আর কি টাইপ। হ্যাঁ, বাট মানে এটা হলো অনেকটা জিনিসের মধ্যে অ্যাডভার্ব আছে, যে গুড বয়, ভালো কথা। আমার সামনে লাগবে আরো ভ্যারি গুড বয়, মানে আরো এডিশনাল কিছু তেলবাজি করবো আর কি। ঠিক আছে, কেন দরকারে আর কি, অপ্রয়োজনে করবো না তেলবাজি, দরকারি তেলবাজি করবো আর কি। এখানে আমাকে জিনিসটা এরকম পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ সি তোমরা দেখছো, বাট বর্তমানে কি অবস্থা দেখো, পার্সেন্টেজ সি আছে ভালো কথা, বাট মাঝখানে অনেক তেলবাজি চলতেছে আর কি। হ্যাঁ, বা অনেক দরকারি তেলবাজি চলতেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রয়োজন সাপেক্ষে। এখানে কি, না ঠিক আছে, প্রিন্ট করবো ভালো কথা, বা ইন্টিজারটা ওই যে বললাম ফরম্যাট, ফরম্যাট তো মানে তেলবাজি করার অনেক সুযোগ, লম্বা সুযোগ। কিভাবে করব? 3 ধরনের ক্যাটাগরাইজড তেলবাজি করা যাবে। ফ্ল্যাগ আছে, ফিল্ড আছে, প্রিসিশন আছে। ফ্ল্যাগটা কি, এই যে প্রথমে ফ্ল্যাগটা দিয়ে আমরা শুরু করি। ফ্ল্যাগ কয়েক ধরনের আছে। ফ্ল্যাগ মানে কি বুঝো বলো দেখি? যে সাদা ফ্ল্যাগ দেখালে যুদ্ধের সময় সাদা ফ্ল্যাগ মানে কি? স্যার শান্তি, মানে যুদ্ধ। মানে যে এখন আমরা আত্মসমর্পণ করব বা শান্তি, এটা বোঝাচ্ছে ঠিক না? তো ফ্ল্যাগ তারা বোঝায় যে কি হইতে যাচ্ছে। তো কয়েক ধরনের ফ্ল্যাগ আছে, যেমন মাইনাস দ্বারা যদি বুঝাও, মাইনাস দ্বারা যদি বুঝাও, তাহলে এটা বোঝাচ্ছে যে সবসময় মনে রাখবো যে তোমরা তো মানে দেখছো যে এরকম কালো একটা স্ক্রিন আসে না আমাদের, ওখানে আমরা ইউজার থেকে ইনপুট নিই, ওখানে আমরা কি আউটপুট দেখাই। তো কালো যে একটা স্ক্রিন আছে, কনসোল যেটা বলি আমরা কালো, ঠিক না? একটা উইন্ডো আসে না কালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, যদি না বুঝে কেউ জি স্যার বলে থাকে, তার জন্য আমি দেখাই। এই যে কালো কালো স্ক্রিন গুলা, এটা কি?
এটাই তো কালো স্ক্রিনটা, যে কনসোল, এটাকে ওকে। কালো স্ক্রিনটাকে বলছি। তো এইটার একটা শুরু আছে না, এই যে বর্ডারটা, এই যে শুরু আছে, একটা শেষ আছে, ঠিক না? জি স্যার। এই এতটুকু স্পেস ধরে আমরা লিখতে পারি, কম্পাইলার ভাবে লেখে, এখানে নিউ লাইন ছিল বলে হয়তো নিউ লাইন এখানে আসছে, আবার আবার লিখতেছে, এই তো এটা তো তার স্পেস লেখার মতো, এই এতটুকু স্পেস। জি স্যার। এইটাকে বলতেছি আর কি কনসোল আর কি। তো এই কালো স্ক্রিন আর কি। তো এই স্ক্রিনের শুরু আছে যেমন শেষও আছে, একটা উইন্ডোর মতো আর কি, উইন্ডোর শুরু শেষ আছে। তো ভালো কথা, ওখানে বলছে যে লেফট অ্যালাইনড উইদিন দ্য স্পেসিফাইড ফিল্ড উইথ ডিফল্ট ইজ দ্য লেফট অ্যালাইন। মানে কি বোঝাচ্ছে? কথার কথা তুমি এইভাবে মনে করো যে পার্সেন্টেজ ডি ইকুয়াল, ওই যে একটু আগে দেখলাম যে ডেটা, মানে 11 দেখাবো তো নাকি? জি স্যার। তো এই যে মনিটরটা আছে, মনিটরের 11টা কোথায় শুরু হবে? এখানে একদম শুরু থেকে শুরু হবে, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। লেফট থেকে শুরু হবে 11, বুঝছো? এই যে এখানে না, এই যে এখানে না, কথা বুঝছো? এখানে জি করার, স্যার বুঝতে পারছি। এখানে এখানে করার ব্যবস্থা করা যাবে। বাট লেফট অ্যালাইন কি বাই ডিফল্ট, মানে ডিফল্ট ইজ লেফট অ্যালাইন, মানে তুমি কিছু না বললে ওই গোড়া থেকে শুরু করবে, বুঝছো? জি স্যার। রাইটে নিয়ে আসা, মাঝে নিয়ে আসার মধ্যে একটু তোমাকে একটু হ্যাসেল আছে। তো মাইনাস দ্বারা বোঝাচ্ছ মানে একদম লেফট, লেফট থেকে শুরু করতে চাই। প্লাস দ্বারা বোঝাচ্ছ কি? প্লাস দ্বারা বোঝাচ্ছ লিটারেলি, মানে একদম, মানে কি বলে, লিটারেলি একটা প্লাস, যে আমি একটা নাম্বারের সামনে প্লাস বসাবো, কথা বুঝছো? মানে পার্সেন্টেজ প্লাস ডি যদি দাও তাহলে কি বোঝাবে এটা? নাম্বারটা যদি, মানে দেখো এই পার্সেন্টেজ ডি হলে 11 আসতো, ঠিক না? পার্সেন্টেজ ডি প্লাস দিতে এখন কত আসবে? +11। +11। ঠিক না? অনেক সময় মনে হয় স্যার, না যে স্যার, বলো। না স্যার। মানে তুমি বলছো, স্যার এটা দরকার কি স্যার? মানে তুমি দেখো যে, মনে করো একটা ডেটা, এটা হলো ডেটা 1 11, ডেটা 2 একটা একটা আছে মনে করো -12, ঠিক আছে? তুমি এটা চিন্তা করো, -D, এই প্রিন্টারটা দিলাম যে ডেটা 1, এখানে কি প্রিন্ট হবে বলো দেখি? 11 আসবে না? জি স্যার। 11 আসবে, ভালো কথা। পার্সেন্টেজ ডি কমা ডেটা 2, এটা কি আসবে বলো তো? ডেটা, এই যে ডেটা 2, এটা ডেটা 2 কি আসবে? ডেটা -2। টু দেখো মাইনাস এভাবে আসবে না? জি স্যার, -12 আসবে। এখন এটা দেখে, দেখে কি ভালো লাগতেছে এটা? যে স্যার এটা কি হলো, এককের ঘর তো একক বরাবর থাকলে ভালোই তো, দশকের ঘর দশক হলে ভালোই তো, আর সাইনের একটা জায়গা থাকলে ভালোই তো। তো হোয়াট ইফ আমি যদি 11টাকে এইভাবে লিখতে পারতাম? সুন্দর হতো না? জি স্যার, এবার সুন্দর ওই হচ্ছে। কেসে আর কি, মানে সমানে সমান মেলানোর জন্য এই প্লাসটা এক্সট্রা লাগানো। নাইলে এই +11 আর খালি 11-এর তো মিনিং চেঞ্জ হয় না। তো এটা হলো কি, ওই ওই একই কথা, যে তেলবাজির শেষ নেই, না লাগাইলেও সমস্যা নাই। বাট ফরম্যাট, সুন্দর ফরম্যাট দিতে চাই, দিছি, এই হলো কাহিনী। আর যদি তুমি স্পেস দাও তাহলে কি হবে? স্যার আমি প্লাস প্লাস দিলে একটু মানে ওভারকিল হয়ে যায়, আমি দিবই না, আমি জাস্ট এইভাবে দিব যে আপনি স্ক্রিন এখান থেকে শুরু হয়তো একটা প্লাস দিব, একটা স্পেস দিব, এখানে 11 লিখবো, আর 12-এর যে মাইনাসটা ওর অ্যাকচুয়াল মাইনাসটা থাকবে। এটাও সুন্দর। স্যার করা যাবে এটা স্যার? হ্যাঁ, তাইলে তুমি স্পেস যদি দাও তাহলে কি বুঝাবে যে আমি এই ভার্সনটা স্যার দেখতে পাচ্ছি, আমি প্লাস একটু কেমন কেমন দেখায়, মানুষ হাসতে পারে। তো যে তার সমস্যা নেই, সে প্লাস ভাবে দিতে পারে, দেখতে সুন্দর হবে, অ্যালাইন্ড হবে। যদি কেউ স্পেস দিতে চায় স্পেস হবে। তো এগুলা হলো দরকার আর কি, মানে তুমি চাইলে 11 দেখাইতেই পারতা, বাট অনেকে হয়তো এটাতে দেখে অত খুব একটা মজা পাবে না। তো মজার জন্য আর কি, বা দেখে ভালো লাগবে না। আচ্ছা তুমি বলছো স্যার 0 যদি দিই তাহলে কি হবে? 0 যদি দাও এখানে, প্লাস দিয়ে দিছো, যদি 0 দাও তাহলে কি হবে? তাহলে 0 হয়তো 11 ভাবে দেখাবে হয়তো। সামনে 0 লাগাবে আর কি, বুঝছো কথা? এরকম আর কি। বা যতগুলো দরকার আর কি ততগুলো আর কি, লিডিং জিরোস ইনস্টেড অফ স্পেসেস, কথা বুঝছো? জাস্ট অ্যালাইন যাতে হয়, এককের ঘর একক, দশকের ঘর দশকই হবে আর কি, কথা বুঝছো? স্যার, ঠিক। 0 কয়টা লাগাবে ওইটা কিভাবে বুঝবে? একটু পরে আমি উদাহরণ একটা আসবো, তখন ভালো মতো বুঝবো একটু কতগুলা 0 আসবে। আসলে বাই ডিফল্ট একটা আসে, বাট কতগুলা ওইটা আসলে একটা মানে একটা একটু পরে দেখবা আর কি, তখন বুঝবা। উৎপত্তির উদাহরণ আছে, হ্যাশ যখন থাকবে, এই হ্যাশ আমরা ইউজ করি ওই ডেসিমল বাদ দিয়ে, তো অনেকগুলা আছে না, হেক্সাডেসিমল আছে, অক্টাল আছে না? এই হেক্সাডেসিমল আর অক্টাল এই দুইটা ক্যাটাগরিকে আলাদা করার জন্য হ্যাশ দেওয়া হয়, বুঝছো? হ্যাশ, এই দুইটা ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করার জন্য নর্মালি হ্যাশ সিম্বলটা ইউজ করা হয়। হ্যাশ যখন ইউজ করা হয় তখন সামনে এই যে 0, 0x, তারপর বড় হাতে জিরো এগুলো আসে আর কি। কিভাবে আসে আমি উদাহরণ দিয়ে দেখাবো। শুধু মনে রাখো এই হ্যাশটা ইজ ডেডিকেটলি, হ্যাশটা মানে হ্যাশ, হ্যাশ ইজ ইউজড, ইজ ডেডিকেট, মানে হ্যাশ ইজ ডেডিকেটেড ফর
ইউসেজ অফ রিপ্রেজেন্টিং অক্টাল অর হেক্সাডেসিমাল নাম্বার। আমরা এখন স্যার উদাহরণে যাব, উদাহরণ দেখলে ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা তাহলে স্যার আমি যদি চাই কোনো একটা আউটপুট একদম মানে স্ক্রিনের মাঝামাঝি দেখাতে, তো তখন কি আমি অসংখ্যবার স্পেস ইউজ করব নাকি? করতে পারো, তাহলে ওই যতগুলো স্পেস ততগুলো স্পেস আসবে। ওই বরাবর মাঝখানে তো এই পার্সেন্টেজ আর ওই মাঝখানে দিতে হবে, পার্সেন্টেজ আর ডি এর মাঝখানে দিতে হবে, তাহলে সেই পরিমাণ তো আসবে। ঠিক আছে, সেভাবে আমরা করি না। তুমি মাঝখানে নেওয়ার ক্ষেত্রে তুমি একটু পরে দেখবে যে কিভাবে আসলে মাঝখানে তুমি স্ক্রিনে নিয়ে আসতে পারো। একটু পরে আমরা দেখবো ওইটা আসলে ওভাবে, এই যে তুমি যেটা করলা আজকে, মানে যেটা করতেছো আর কি স্পেস দিয়ে, এটা বাংলায় এভাবে বাংলা নিয়মে স্পেস যুক্ত করা, মানে একদম বলদের মতো আর কি। ঠিক আছে, এইভাবে না করে কিভাবে ইন্টেলিজেন্টলি করা যায় সেটা আমরা একটু পরে দেখবো আর কি। একটু ওয়েট করো। তাহলে ফিল্ডের জিনিসটা আশা করি বুঝছো, যে কি মাইনাস প্লাস স্পেস কিভাবে কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার ফ্ল্যাগটা? জি স্যার। তারপরে ফিল্ড উইথ এর নাম শুনে কি বুঝতেছো বলো তো? কার কোনো আইডিয়া আছে ফিল্ড উইথ দ্বারা আমি কি বুঝাচ্ছি? এটা যদি একটা একটা উইন্ডো হয়, এটা কি লেন্থ? এটা উইথ না? জি স্যার। আমি যে একটা লেখা লিখবো যে মুন্না চৌধুরী, এটা কতটুকু জায়গা জুড়ে লিখবো? এটা কি শুরুর এই পোর্শনে মুন্না চৌধুরী শুরু হবে, না আসলে এই পরের পোর্শন থেকে আসলে মুন্না চৌধুরী শুরু হবে, নাকি মাঝখানে হবে? উইথটা কেমন হবে এই লেখাটার, নামটার? শুরু থেকে, শেষ থেকে, না মাঝ থেকে? কি হবে, কতটুকু জায়গা জুড়ে? কথা বুঝছো? যেমন আমাদের আরবি লেখাগুলা কি, মানে এই যে এই মাস থেকে শুরু হয় না, জি স্যার। আর বাংলা বাংলা ইংলিশ তো এই মাস থেকে শুরু হয়, কিভাবে, কতটুকু প্রস্থ আর কি কাভার করবে আর কি, এটা হলো উইথ। তো এই উইথের কথা বুঝতে পারছো? উইথ তো কি হয়, নিউমেরিক্যাল হিসাব হয় না, যে 5 ফিট 6 ফিট, এভাবেই তো হয় নাকি? ঠিক না? 5 দিলে 5 ফিট, 5ফিট, 6 দিলে 6 ফিট, এভাবে আর কি। এখানে তাহলে ফিল্ড ওয়েটটা আসলে বিহেভটা অনেকটা ওরকমই করে, যে কতটুকু কি বলছে, মিনিমাম নাম্বার অফ ক্যারেক্টার, এখানে একটু মনোযোগ দিয়ে পড়ো। মিনিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স টু বি প্রিন্টেড ইফ দ্য আউটপুট ইজ স্মলার দ্যান দিস উইথ, দেন ইট উইল বি প্যারেড উইথ স্পেসেস অর জিরোস ইফ দ্য জিরো ফ্ল্যাগ ইজ ইউজড। একটু পরে উদাহরণ দিয়ে আমরা খুবই ভালো মতো নিশ্চয় করছি, তো মনে রাখিও কি বলছে, যে ফিল্ড ওয়েটে যদি বলা থাকে যে 50, তাহলে কি মনে করি হবে কি 50 ফিট জায়গা, 50 ফিট যদি লেখা থাকে তাহলে মিনিমাম 50 ফিট তো তাকে দিতেই হবে, মিনিমাম 50 ফিট তো তাকে বরাদ্দ করতেই হবে। কথা বুঝছো? মানে তুমি বলে যে 50, তাহলে কি বোঝালো, যে মিনিমাম 50টা লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে, বুঝছো? আর লোক যদি 100 চলে আসে, চলে আসে, তখন কি ওর এই যে কথাটা, মানে একটু আগে যে আমি খুবই, মনে করো 30টা লোক আসছে, ও বলছে কি 50টা লোকের মিনিমাম ব্যবস্থা তো করতেই হবে। তাহলে তুমি কি করবা বলো দেখি, 30টা সিট এই 30 জনকে বসায়, বাকি 20টা সিট কি ফাঁকা রাখবা না? জি স্যার। জি স্যার। ও যদি এইভাবে এমফেসিস না দিত, তুমি কি করতে, যে ভাই আমি কি বলত নাকি, আমি আপনার 30 জন আসছে, 30 জনকে আমি দিলাম, বাকি 20টা সিট আমি অন্য কাজে আমি লাগাবো, আপনার জন্য কেন 20টা সিট রাখবো আমি? বাট সে যদি এমফেসিস করছে যে মিনিমাম ভাই 50টা দিতেই হবে, লোক আমার 50 আসুক আর 50-এর কম আসুক, 50টা দিতেই হবে, ঠিক না? তখন ওর কথা আমরা ফলো করে 20টা সিট ফাঁকা রাখার সাপেক্ষে আমরা ফাঁকা থাকবে, বাট তাও রেখে দিব না, নিয়ে তো আর চলে যাবো না, ঠিক না? ঠিক না? জি জি স্যার। স্যার। বাট যখন আসলে 100 লোক চলে আসবে, তখন কি ওর দিকে আমরা তাকাবো না, যে ভাই এত যে ভাবসাব দেখালেন, বাট লোক তো আসছে 100, মিনিমাম আর 50 কি, মানে এটা তো ফাটি, মানে ওদের ক্যাপাসিটি 50 ছিল, ঠিক আছে, তো 50-এর বেশি লোক চলে আসছে, তাহলে এখন কি আর ওর দিক তাকানোর সময় আছে? মানে এত আর, মানে আর গুটি গুটি করে চেয়ার গুনতেছি, লোক বসাচ্ছি, এখন কি আর সুযোগ আছে? লোক এলোমেলো ভাবে বসে যাবে, ঠিক না? তো প্যান্ডেলটা জি ভাঙে, স্যার। জি প্যান্ডেলটা স্যার। ভাঙে, প্যান্ডেল, নিজেরাই প্যান্ডেল ভাঙে, বাড়ায় মতো বসে যাবে। তখন কি আর এই যে 50টা, মানে এই যে সেন্সিটিভলি যে ফলো করতেছে না, 50টা 51টা হবে না, বা 49টা নিব না, 48টা নিব না, 30টা নিব না, 50টাই লাগবে, ওই যে ওর এত যে বাহানা বা আবদার, ওগুলা কি আর মানে শোনার সুযোগ আছে নাকি? বুঝছো? মানে ভাইবটা এরকম আর কি, জিনিসটা যে মিনিমাম যেটা বলবে সেটা খুবই ভালো মতো তুমি ফলো করার চেষ্টা করবা, যদি ওইটার সমান বা কম লোকজন আসে। ওটার বেশি হইলে ওর দিকে আর তাকানোর সুযোগ নেই, যে ভাই আপনার কথা ঠিক নেই, বেশি লোক চলে আসছে, তা আপনার এত আবদারের আর রাখার আমি সুযোগ নেই আমার, ঠিক আছে, এখন আমি নিজেকে নিজের মতো করে ম্যানেজ করবো। বুঝছো কথা? জি স্যার। ঠিক জি আছে, স্যার। এটা একটু পরে বুঝবা। আচ্ছা, ফিল্ড ওয়েটটা ওরকম। আর প্রিসিশন, আমি যে সহজ করে যদি বলি, আহ, একজনের সিজিপি হলো 3.58, একজনের সিজিপি 3.581,
বুঝছো? তো আরেকজনের মনে করো সিজিপি 5.12, এটা হলো 3। তো দেখো, আমি যদি এখানে মোর প্রিসাইসলি যদি জিনিসপত্র স্টোর করি তাহলে আমার একটা সুবিধা না, কে ফার্স্ট জি কে স্যার। সেকেন্ড বের করার ক্ষেত্রে? বা তুমি যদি প্রিসিশন যদি অনেক কম করে ফেলো, যে দুই ঘর দুই ঘর, দুই ঘর যদি করো, যেমন এইটার যদি দুই ঘর কপালে হয়, রাউন্ড করে কি হবে? দুই থাকলে কি এক বাড়বে? বাড়বে না। এক থাকলে কি সামনে আট বাড়বে? বাড়বে না। মানে 3.5 এর এখানেও এরকম, তিন থাকলে কি এক বাড়বে? না, বাড়বে না। এক থাকলে কি আট বাড়বে? বাড়বে না। তাহলে এটা কি 3.5 এর? এটা বিপদ না? ফার্স্ট সেকেন্ড বের করে আছে না, ঠিক না? জি জি স্যার। তাহলে প্রিসিশনটা রাখা গুরুত্বপূর্ণ, এটা তো মানো নাকি, যে যত প্রিসাইজ হবে তত ভালো। অবশ্যই জি স্যার। স্যার। আবার বেশি প্রিসিশন লাগলে আবার মেমোরি স্পেসের আবার 12টা বাজে যাবে, ঠিক না? জি স্যার। মানে বেশি বেশি আবদার করলেও আবার ঝামেলা, মেমোরি অনেক শর্ট হয়ে যাবে, মেমোরি তো লিমিটেড। তুমি 100 ঘর রাখছো, হ্যাঁ, এর দরকার নেই তো। মিনিমাম যতটুকু দরকার, মানে প্রিসিশনটা দরকার। মানে ফ্লোটের ক্ষেত্রে খুবই ভালো বোঝা যায় যে কতটুকু তোমার দরকার। 4 ঘর দরকার, 2 ঘর দরকার, না 3 ঘর দরকার, ওটা প্রিসিশন থেকে আসে, বুঝছো? তুমি এটা ডিফাইন করে দিতে পারবা। তুমি একটা নাম্বার আছে এরকম, যে মনে করো x, y, এখানে পয়েন্ট, এই যে কমা পয়েন্ট ওয়াই দিছো না, x.y, এটা দ্বারা কি বোঝাচ্ছে? দশমিকের ঘরে কয় ঘর? y ঘর। মানে n.m, মানে কি এম সংখ্যক ঘর। ডট ফ্র্যাকশনের পর কয় ঘর পর্যন্ত যাও? এম ঘর। 7 পয়েন্ট যদি 2 দিই, এটা দ্বারা কি বোঝাবে? দশমিকের পর কয় ঘর পর্যন্ত চাও? 2 ঘর পর্যন্ত চাও। যদি 4 দাও তাহলে কয় ঘর পর্যন্ত চাও? চার চার পর্যন্ত চাও। কথা বুঝছো? জি স্যার। মানে এই যে নর্মাল যে তুমি পার্সেন্টেজ ইউজ করো, ও বাই ডিফল্ট ওকে 6 ঘর দেখায়। পার্সেন্টেজে বাই ডিফল্ট কয় ঘর দেখায়? 6 ঘর। মানে 7.89652 এরকম আর কি, 1 2 3 4 5 2 6, 6 ঘর। যদি নাম্বারটা তোমার সিজিপি যদি এমন থাকে 3.80, 6 ঘর সে কি দেখাবে বলো দেখি? এক, সরি, 3.80, 1 2 3 4 দরকার আছে এত? না স্যার। দরকার তো নেই। তোমার 4 ঘর নিলে হইতো। তো তখন তুমি ডিফাইন করবে কিভাবে যে হয়তো ওইভাবে 0.4, 4 ঘর আর কি। কিছু না বলে তো অনেকগুলো দেখাবে, অনেকগুলো তো তুমি দেখাতে চাও না। যেমন দেখবো যে পার্সেন্টেজ, আমরা যে ব্যাংকে বিভিন্ন ধরনের যে পার্সেন্টেজ গুলো দেখবো, দেখবো যে 2 ঘর পর্যন্ত বরাদ্দ থাকে, ঠিক না? ওখানে যদি তুমি পার্সেন্টেজ ইউজ করা শুরু করো, এইভাবে হাবিজাবি আসবে না, যেগুলো আসলে জি দরকার স্যার। নেই। তো সেক্ষেত্রে তোমাকে কি বলে দিবে? যে 0.2, যে 2 ঘরের বেশি আমি চাচ্ছিই না। তাহলে ওই যে রেস্ট্রিকশন দেওয়াটা, এটা কিভাবে দিবা? প্রিসিশন এই ফ্ল্যাগটা ইউজ করে। কথা বুঝছো? জি স্যার। ঠিক আছে, এখন আমি এক্সাম্পলে যাই। এক্সাম্পলে দেখলে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে ফলো করো, প্রথম প্রথম ইনপুটটা দেখো। তুমি জাস্ট অ্যানালাইসিস করার চেষ্টা করো যে স্যার কথা অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেমন পার্সেন্টেজ ডি, এটাতে মানে কোনো তেলবাজির সুযোগ নেই, জাস্ট যেমন থাকে তেমনই আর কি। পার্সেন্টেজ ডি, মাঝখানে কোনো কিছু নেই। মনে রাখিও কি কি থাকে। প্রথমে থাকে ফ্ল্যাগ, তারপর থাকে কি উইথ, তারপর থাকে প্রিসিশন। এই অর্ডারটা মাস্ট। তারপরে তারপরে ডি থাকতে পারে, সি থাকতে পারে, এফ থাকতে পারে, এল এফ থাকতে পারে। আর সামনে মুখস্থ পার্সেন্টেজ ডি থাকে। মানে এই দুটো ফিক্সড, পার্সেন্টেজ ডি ফিক্সড। আর এগুলা তো টাইপ অনুযায়ী। আর মাঝখানে এগুলা অপশনাল। ফ্ল্যাগ অপশনাল, উইথ অপশনাল, প্রিসিশন অপশনাল। যেমন এখানে দেয়ই নেই, এখানে দেয়ই নেই, কোনো সমস্যা নেই না দিলে। ঠিক আছে, এখানে না দিলে কোনো সমস্যা নেই। ওকে। তাহলে কি দেখা যাচ্ছে? পার্সেন্টেজ ডি দিছে। এই স্ল্যাশ এন গুলা নিউ লাইনে যাওয়ার জন্য, বুঝছো না? এই যে আমরা আসলে প্রতিবার নিউ লাইনে জি যাবো, স্যার। ওইটা 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 ইগনোর করো। শুধু এই স্ল্যাশ এন, শুধু এই জিনিসটা ফলো করো, এগুলা জিনিস ফলো করো, হ্যাঁ। স্ল্যাশ এনটা ইগনোর করো। পার্সেন্টেজ ডি মানে কি? কিছুই নাই। মানে একদম র ডেটা যা আসছে তাই। কত আসছে? 9876 আছে। র ডেটা কি করবে? একদম এই গোড়া থেকে প্রিন্ট করবে, বুঝছো? এটা হলো আমাদের মনিটরের গোড়া। আমি বোঝানোর জন্য এটা ধরছি। এটা হলো মনিটরের তোমার এই যে কনসোলে এটা শুরুটা, হ্যাঁ। তো একদম গোড়া থেকে প্রিন্ট করবে, ঠিক আছে। আমি বক্স আকারে জি স্যার। দেখাচ্ছি যাতে এটা পজিশন বুঝতে পারো, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলা কোনগুলো? এগুলো এগুলা যে 1 2 3 4 5 6। কথা বুঝছো? আমি এটা ফাঁকা ফাঁকা দিয়ে দিছি যাতে বুঝতে পারো কি হচ্ছে। 1 নাম্বার ঘর, প্রথম থেকে শুরু করে টানা যতগুলো ডিজিট আছে ততগুলো দিবে। এখানে যদি 7698 হইতো, 98 এখানে চলে আসতো। কথা বুঝছো? জি ইজি। স্যার। এটা কোনো কনফিউশন নাই, একদম বাম থেকে শুরু হবে, টানা যত দূর যায় তত দূর যাবে। পার্সেন্টেজ ডি, এটাকে শিখে গেলাম। প্লাস দিলে কি? সামনে একটা প্লাস দিয়ে শুরু হবে, বুঝছো?
নর্মাল কি লেফট থেকে শুরু হয়, প্লাস ডি যেহেতু এসছো একটা প্লাস দিয়ে শুরু করে বাকিটা সেম। ওকে। জি স্যার। জি স্যার। তাইলে স্পেস পার্সেন্টেজ ডি যেটা আছে ও কি করবে, একটা স্পেস দিবে পার্সেন্টেজ, যদি দুইটা স্পেস দিত তাহলে কি এখানে এখানে একটা স্পেস হইতো, নাইনটা এখান থেকে শুরু হইতো। ওকে। এখানে একটা স্পেস। জি স্যার। পার্সেন্টেজ ডি, খেয়াল করো এখানে পার্সেন্টেজ ডি পজিটিভ একটা সংখ্যা, তো পজিটিভ পজিটিভ দেখাইছি। পার্সেন্টেজ ডি তে একটা নেগেটিভ সংখ্যা আসবে। তো ওর যদি আগে থেকে নেগেটিভ থাকে আমি কি মাইনাসটা ফেলে দিব? না স্যার। এটা তো ওর না মাইনাস স্যার। আসছে, ওর ন্যাচারাল মাইনাস। এটা হলো কি ন্যাচারাল মাইনাস, এটা কি, এটা ফোর্সফুলি ফোর্সড প্লাস, ফোর্স প্লাস, এটা কি তার ন্যাচারাল মাইনাস, হ্যাঁ আসছে। আচ্ছা, 6D, 6D কি জিনিস? সিক্স মানে কি, এটা হলো 6 ঘর, টোটাল 6 ঘর তোমাকে দেওয়া হবে, বুঝছো? জি 6 ঘর স্যার। দেওয়া হবে। 6 ঘর 6 ঘর। দেওয়া হবে। তো স্ক্রিনের শুরু থেকে শুরু করে তোমাকে 6 ঘর দেওয়া হবে, 6 ঘর দেওয়ার পর আরবি আরবি লেখার মতো পিছন থেকে তোমাকে মানে ডিজিট গুলো বসানো শুরু হবে আরবির মতো। 6 ঘর তো দেওয়া হইলো, তুমি বলছো স্যার প্রথম রুমে কি ঢুকে যাবো, না প্রথম রুম থেকে ঢোকা শুরু করবো না, শেষের রুম থেকে পূরণ করা শুরু করো। শেষের রুমে এককের ঘর, এককের জিনিসটা যাবে, তারপর শেষ থেকে সেকেন্ড লাস্ট রুমটাতে দশক, থার্ড লাস্ট রুমটাতে শতক, এইভাবে আর কি, কথা বুঝছো? মানে লেফট টু জি স্যার। টু লেফট, পিছন থেকে পূরণ করা। 2D মানে কি তাহলে, 2 ঘর দিছে তোমাকে, ঠিক না? এই উদাহরণটাকে দেখো, তোমাকে 6D মানে কি, তোমার জন্য 6টা ঘর বরাদ্দ, তোমার ডিজিট কয়টা? ডিজিট 4টা। একটু আগে মনে আছে বলছিলাম কি 50 বলতেছে, যে ভাই মিনিমাম 50টা তো দিতেই হবে, লোক আসছে 30টা, ইজিলি সুন্দর করে 30 জন বসে গেছে। বাট লোক যখন 100 আসে তখন কি এর 50টার কথা মনে আসে? ও তো মানে কি পিরানোর ইচ্ছা করে না, যে কি বললেন 30 জন 50 জন আসবে, লোক আসছে 100 জন, তখন কি এর আর কোনো এই যে এত এত যে মানে চাহিদা, এগুলা কি আর মনে করার চেষ্টা করি? অত মানে এই যে রুলস এন্ড রেগুলেশন না স্যার। ফলো করি করি না। তো এই যখন 6 যখন ছিল তখন 4টা দিয়ে তখন ছিল, তখন কি 4 is less than 6, চাহিদা হলো 4 জনের, সরি, চাহিদা হলো 6 জনের সিট চাওয়া, লোকে আসছে 4টা, ইজিলি বসে গেছে, কোনো কলিশন নাই। এখানে কি সমস্যা? সে বলছে ভাই 2 জন আসতে পারে ম্যাক্স, বা লোক আসে গেছে কয়টা, 4টা। 4। এই জন্য এখানে ওর এইসব যে যে এত মনে করো কি বলে এটা, অভিনয়ের কোনো সুযোগ নাই। সিম্পলি বাই ডিফল্ট যেটা রুল আছে সেটা সে ফলো করবে। বাই ডিফল্ট কি করে, যে গোড়া থেকে শুরু করে, গোড়া থেকে শুরু করছে। ওকে। জি স্যার। মানে এটা খাটলোই না, যেমন 6D যেমন একটা ইম্প্যাক্ট আছে না, 6টা ঘর দিলাম, শেষ থেকে গুটি গুটি করে তৈরি মানে ফিল আপ হচ্ছে, এর এগুলো বেলই নাই, মানে এটা গায়েব হয়ে গেল, এই রুলটাই মানে নালি মানে ডিসকোয়ালিফাই হয়ে গেল রুলটা, যে তোমার এই কথার কোনো দাম নেই। আচ্ছা, -6D মানে কি, 6 ঘর তো দিব, 6 ঘরই কিন্তু দিছে, দেখো এই ঘর পর্যন্ত কিন্তু এলাও হচ্ছে কিন্তু। বাট মাইনাস মনে আছে মাইনাস কি করে, এটা এটা লেফট টু রাইট ফিল আপ হবে, মানে কি মানে বাই ডিফল্ট তো মানে উল্টা। জি একটা স্যার। একটা জিনিস শুধু খেয়াল রাখো, যে স্যার যখন শুধু পার্সেন্টেজ দিয়ে দিছেন বাই ডিফল্ট তো লেফট থেকে ছিল, কিন্তু যখন আপনি এই যে নাম্বার যখন এই অ্যামাউন্ট গুলো দেওয়া শুরু করলেন 6D 2D, তখন হুট করে রাইট সাইডেড হয়ে গেল সব না? তো জি এই স্যার। এই জি স্যার। 2Dটা তো ওই ঝামেলার কারণে হয়েছে, যে বেশি হয়ে গেছে এই জন্য। বাট 6Dটা খেয়াল করো, 6D 5D যতই দিব, এগুলো কিন্তু আরবি স্টাইলে চলে গেলো রাইট সাইডে, বাই ডিফল্ট কিছু না দিলে লেফট সাইডে। বাট যখন তুমি অ্যামাউন্ট ইউজ করা শুরু করো, যে 6টা 7টা 5টা 2টা, তখন এটা বাই ডিফল্ট রাইট সাইডেড হয়ে যায়। বাট তোমার ইচ্ছা হলো স্যার আমি, হ্যাঁ ঠিক আছে 6 ঘর নিচ্ছি, বাট লেফট সাইডেরই করতে আছে, তাই তোমার কি করতে হবে, এডিশনাল একটা মাইনাস দিতে হবে। মানে এই জিনিসটার এই ভার্সনটা করার জন্য কি করতে হবে, মাইনাস, সামনে একটা মাইনাস লাগাইতে হবে। কথা বুঝছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। তো হচ্ছে, স্যার লাভটা কি হলো, এটা তো বাই ডিফল্টের মতো দেখতে হয়েছে, আসলে বাই ডিফল্টের মতো দেখতে হয়েছে, তাহলে করলো কেন? যার যার ইচ্ছা সে করছে, সমস্যা নেই। বাট ইকুইভ্যালেন্ট জিনিস দাঁড়াইছে আসলে এইভাবে আসলে, যে মাইনাস দিয়ে তোমার লেফট অ্যালাইনটি করা হয় আর কি। আচ্ছা, এটা আশা করি বুঝছো। তারপর 0 6D, এটা দ্বারা কি বোঝাচ্ছে, তুমি ধাপে ধাপে দেখো। 6D তুমি কি চিনো, 6D, 6D হলো 6টা ঘর দিবে, রাইট সাইড শুরু হবে, ঠিক না? মানে জি এই স্যার। জি স্যার। এই ভার্সনটা ভালো কথা। এখন তোমার সামনে এই ফাঁকা ফাঁকা গুলা দেখে খারাপ লাগতেছে, যে এই ফাঁকা গুলা যদি একটু পূরণ করা যেত, তুমি কি দিয়ে পূরণ করবা? যদি কিছু না দাও 0। তাহলে বাই ডিফল্ট স্পেস দিয়ে পূরণ হচ্ছে, যদি তুমি 0 দিয়ে পূরণ করতে চাও সামনে 0 দিবে, তাহলে এখন জিরো গুলো ফিল আপ হয়ে গেল ওইটাতে, মানে এখানে যদি তুমি 0 দিতা, এখানে 0 দিয়ে পূরণ হয়ে যেত। কথা বুঝছো?
জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে স্যার পারছি। দেখবা যদি স্যার এখানে এনআইডি। একটা বলো। প্রশ্ন আছে স্যার। এই জায়গায় আমরা 4টা ডিজিট ব্যবহার করছি, যদি আমরা 6টা ডিজিটই ব্যবহার করতাম আর প্রিন্টএফে যদি %06 দিতাম, তাহলে কি এই বাই ডিফল্ট 0 দ্বারা পূর্ণ হতো? না, হইতো না। না, মানে জিরো মানে কি, মানে ব্যাকআপ। ব্যাক যদি না থাকে তখন হচ্ছে মানে যদি ফাঁকা ঘর থাকে সেক্ষেত্রে ও অ্যালাউড, মনে করো ফাঁকা ঘর না সংখ্যাটা থাকলে সংখ্যাটা allowed হলো না। এরকম 12987 6, তাহলে এখানে কি, এখানে ওয়ান হইতো, টু হইতো। জি স্যার। মানে ফাঁকা জিনিস ভালো তখন লাগে আর না, 0 হতো না। ফাঁকা ফাঁকা জিনিস রাখতে যাচ্ছি না, ফাঁকা পূরণ করবে কে? জিরো। মানে মানে জি স্যার। এরকম আর কি, যে তোমরা যদি না কুলাইতে পারো তাহলে আমি যাব। ওরা তো কুলাই ফেলছে, ওয়ান টু বসে গেছে, দরকার কি? জি ঠিক স্যার, আছে। বুঝতে পারছি। হ্যাঁ। okay, আচ্ছা, লাস্টলি +6D, বুঝতে পারতেছো? 6D 6 ঘর, রাইট অ্যালাইন্ড, বাট সামনে নাকি তোমার একটা মাইনাস লাগবে, প্লাস লাগবে, প্লাস দিছে। কথা বলছো? জি স্যার। আর এই সংখ্যাটা যদি ইটসেলফ নেগেটিভ হইতো, তাহলে এখানে মাইনাস আসতো। ঠিক আছে। ঠিক আছে। যদি এখানে যদি এখানে কি দিতা, যে মানে 6D সংখ্যাটা আবার নেগেটিভ, -99876, তাহলে কি মানে ন্যাচারাল মাইনাস তো আসবে, ঠিক না? ওটা তো আটকাতে পারবো না, ন্যাচারাল মাইনাস কে আটকাবো নাকি আবার? না স্যার। সংখ্যাটার এটা বিহেভ, এটা তো চেঞ্জ করা যাবে না। আশা করি এই স্লাইডটা বুঝলো, ঠিক আছে। আমি এটা টেবিলে দেখাইছি, এটার অ্যাকচুয়াল রিয়েল লাইফ ভার্সনটা এরকম। মিলে না? জি স্যার। মিলে। জি স্যার। মানে চালায় দেখবা, যদি বিশ্বাস না হয় আমাকে, এটা কোডটা তুলবা, চালায় দেখবা, এরকমই আসবে। এটা হলো শুরুটা, এটা আমার এখানে শুরুই করলেন মনে করছি। আচ্ছা ঠিক আছে, ওই যে অনেকক্ষণ ধরে বলছিলাম হ্যাশ কি করে স্যার। হ্যাশ তোমার অক্টাল আর হেক্সাডেসিমলের জগতে একটা রোল প্লে করে। আমি যদি বলি এইটা মনে করো কি বলে, যেখান থেকে আসলে এই সমস্যাটা তৈরি হয়েছে, কোথা থেকে তৈরি হয়েছে, আমি যদি বলি এইটা কেমন সংখ্যা, ডেসিমাল, অক্টাল না হেক্সাডেসিমাল? স্যার 10। ওটা ডিটারমাইন করার জন্য আমাকে দিতে হবে যে সামনে কোনো কিছু একটাই হতে পারে। বা যে হচ্ছে। কোনো কিছু পারে, এখানে অক্টালে কি 0 থেকে 7, তো 0 আর 1 তো স্যার আছে। হেক্সাডেসিমালে কি 0 থেকে 9, তার সাথে এডিশনালি এ থেকে ই না এফ পর্যন্ত, হ্যাঁ এফ পর্যন্ত। এফ ষোলো পর্যন্ত ষোলো তাই। 16টা ক্যারেক্টার। এখানে 8টা ক্যারেক্টার, 0 1 তো আছে, এখানে তো 0 1 আছে। জি অন্যদিকে স্যার। আমাদের আমাদের যে নর্মাল যে ডে টু ডে লাইফে যে ডেসিমাল, এখানে তো 0 1 আছে। ঠিক না? স্যার জি স্যার। স্পেসিফাই করার জন্য সামনে কিছু দিতে হবে। মানে 10 তিনটা সিস্টেমই এক্সিস্ট করে, 10 সংখ্যাটা স্পেসিফিক্যালি, ঠিক না? জি স্যার। জি কিসের স্যার। দশ? আমি যদি বলি 1F, এটা কোন সিস্টেমে এক্সিস্ট করে? দেখি অক্টালে এক্সিস্ট করে, ডেসিমালে এক্সিস্ট করে? না স্যার। না, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ঠিক না? আমি যদি বলি যে 17, এটা কোন সিস্টেমে এক্সিস্ট করে? দুই বোথ এন্ডে এক্সিস্ট করে। ইয়েস স্যার। জি অক্টালেও স্যার। ডেসিমেল। আমি যদি বলি 19, অক্টাল এটা আর কোন সিস্টেমে ডেসিমাল। এক্সিস্ট করে? স্যার হেক্সাডেসিমেল এন্ড হচ্ছে ডেসিমেল। অক্টালে যাবে এটা 19, না স্যার করা যাবে না। না স্যার। এরকম আর কি। তো ব্যাপার স্যাপার আছে, এই 10 মানে 10 না, 10 মানে ডিসিমাল হইতে পারে, তিন জায়গায় হইতে পারে। বাট এই 10 দ্বারা আমরা আসলে, এই 10কে যদি আমি অক্টাল ওয়ার্ল্ডে চিন্তা করি, অক্টাল ওয়ার্ল্ডে কেমন আসলে? 8 তে ভাগ দিতে হয় না? 8 একে 8, জি স্যার। থাকে 2, এটাকে যায় না 0, তো এই ওয়ানটা শিফট হয়ে এখানে আসলো, তাহলে 1 থেকে 2, নিচ থেকে টপ টু বটম, এটা এলএসবি, এটা এমএসবি, তাহলে 1 2 2, সরি এটা এমএসবি, ওটা এলএসবি, তো 1 2 2, ঠিক না? জি স্যার। আর যদি হেক্সাডেসিমাল চিন্তা করো, তাহলে 10কে তো যায় না 0, সাইডে 10 চলে আসলো, 10 মানে ইকুইভ্যালেন্ট অফ এ। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তোমার যদি জি 17 স্যার। হইতো, 17 যদি হইতো, তাহলে অক্টালে কি হতো? 8 2 16, 8 2 16 হাতে থাকে 1, 8 দিয়ে তো যায় না 2, তাহলে 2 1 21, 17। আর যদি হেক্সাডেসিমাল হতো, 16 একে 16 হাতে থাকে 1, 16 দিয়ে যায় না 0 1, তাহলে 1 2 1 1 1। কথা বুঝছো? তাহলে জি 17 স্যার। ডেসিমাল হইলো এটার হেক্সাডেসিমাল, আর অক্টাল কিন্তু আলাদা। জি স্যার। আমি 17 দিব, বাট এটার অক্টাল ভার্সনটা চাই, আমি এটার হেক্সাডেসিমাল ভার্সন চাই। কিভাবে পাবো? এই যে ও ইউজ করে, ও যখন ইউজ করবো তখন অক্টাল ভার্সনটা দিবে, আর যখন এক্স দিব, ছোট হাতের এক্স দিলে আহ, মানে যখন ও দিবা তখন অক্টাল সংখ্যাগুলো দেখাবে, মানে এইটা দেখাবে 21, 12, এটা দেখাবে। যখন এক্স দিবা তখন এ দেখাবে 10-এরই, এ দেখাবে 17-র 11 দেখাবে। ঠিক আছে? তুলে স্যার এখানে ছোট হাতের এক্স জি বলা স্যার। কি বোঝাচ্ছে?
বুঝ কমন সেন্সে বোঝা, ছোটটা যখন এক্স ইউজ করবো তখন এ বি সি ডি ই এফ এই ভার্সনে দেখাবে লোয়ার কেসে, আর যখন বড় হাতের এক্স ইউজ করবো তখন এ বি সি ডি ই এফ, মানে কারো বড় হাতের ভালো লাগে, কারো নিচে ওয়ান, দেখাবে। কারো ওয়ান ছোট হাতের এ ভালো লাগে, তো যার যেটা ভালো লাগে সে সেইভাবে চলবে। ওকে। জি স্যার। হ্যাশটা দিছো কেন? হ্যাশটা দিছো, হ্যাশটা দেওয়ার কারণে ও যে এই ইনিশিয়াল যে ওটা এটা লাগে, বুঝছো? বুঝছো? হেক্সাডেসিমাল যেটা আছে ওর এক্স দেখে নেয়, বুঝতো যে স্যার এক্স এ বা বড় হাতের এক্স এ, এটা আমি বুঝতেছি যে এটা হলো আমার নাম্বারটা। প্রথম এক্সটা তো ওই হেক্সাডেসিমালের এক্স, মানে হেক্সাডেসিমাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করা এক্সটা, আর ওর পর থেকে যে নাম্বার গুলো এ বি সি ডি, ওগুলো হলো কি অ্যাকচুয়াল নাম্বারটা আমার, না? এ বি সি ডি ওয়ান জি স্যার। নাম্বারটা। বাট অক্টাল কি যদি লিখি, এটা অক্টাল, এটা ডেসিমাল, এটা অক্টাল, বোঝার উপায় আছে? অক্টাল চিনবো কি হবে? না স্যার, আমার একটা ও লাগালে আগে ভালো জিরো দিতে হবে। জিরো দিতে হবে, এই জন্য আসলে কি লাগাই, একটা হ্যাশ লাগিয়ে আমরা। তো হ্যাশ দিয়ে আসলে ওই মানে মানে পৃথিবীতে যদি কেউ বলে যে এই দুইটার মধ্যে পার্থক্য কি, বলবে এটা অক্টাল, এটা কি হেক্সাডেসিমাল। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই জন্য তোমার মনে আছে কিনা, যখন তুমি যে ইন্টিজার আমরা ডিফাইন করছিলাম তখন বলছিলাম যে সামনে কখনোই জিরো দেওয়া যাবে না। মনে আছে নাকি? ইন্টিজার এক্স ইকুয়াল 015, এটা লেখাই যাবে না। তোমার যদি মনে থাকে জি যে স্যার, মনে আছে। লাস্ট স্লাইডটা তুমি দেখবা, একদম শুরুর দিকে স্লাইড গুলা, জিরো লেখা দণ্ডনীয় অপরাধ। এ আসলে অক্টালের জন্য লেখা, এক্স আবার হেক্সাডেসিমালের জন্য লেখা যাবে, বাকিগুলোর স্যার জন্য এটা লেখা যাবে না। পড়েছিলেন স্যার, প্রথম দিকেই পড়েছিলেন। তো হ্যাশ দিলে ও আসে, তুমি যদি বলো, না স্যার আমি ডেয়ার ডেভিল, আমার কোনো ভয় নাই, আমি বুঝে ফেলাবো, সমস্যা নাই, মারাত্মক ব্রেন, তো তুমি দিবা না, না থাকলে নাই। কথা বুঝছো? কনফিউশন যদি হয় তাহলে হবা, সমস্যা নেই, নিজ নিজ দায়িত্বে কনফিউশন হন। ঠিক আছে? বুঝছো এটা? জি ওকে। স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। স্লাইড গুলো অনেক সুন্দর হয়েছে স্যার। থ্যাংক ইউ। আমরা ইন্টিজার দেখছি, ফ্লোটেরটা দেখতে আরো ভালো লাগবে। কেন এখানে আসলে কি আসছে বলো, উইথ চলে আসছে, হ্যাঁ। ওখানে ইন্টিজারের ক্ষেত্রে শুধু ওই সামনের ফ্র্যাকশনের, ফ্র্যাকশন তো ওখানে নাই আসলে, মানে জাস্ট মানে পূর্ণ সংখ্যাটার গোটা ভার্সনটাকে বোঝায়। এখানে ফ্র্যাকশনে দুইটা পার্ট আছে, দশমিকের আগে পরে। সহজ হিসাবে যদি দেখায় 7.4 দ্বারা বোঝায় 7, তোমার জন্য কয়টা ঘর বরাদ্দ? 7টা ঘর বরাদ্দ। ওই 7টা ঘরের মধ্যে প্রিসিশনের জন্য কয়টা ইউজ হবে? 4টা ইউজ হবে। কথা বুঝছো? জি স্যার। প্রিসিশনের কয়টা ইউজ হবে? 4টা ঘর ইউজ হবে, তাহলে 6 ঘর থেকে 4 ঘর ডান দিক থেকে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। ওই 4 ঘরকে কাকে দিবা? সংখ্যাটাকে দিবা। এখানে 4 ঘর অলরেডি আছে, এই জন্য 4 ঘর আমি দিয়ে দিছি, মানে 4 ঘর পর্যন্ত অ্যালাউড। এখানে 4টা আছে বলে 4টা ঘর এখানে বসিয়ে দিলাম, তারপর বাকি ঘরগুলো পূর্ণ করলাম দশমিক দিয়ে, তারপর 9 আছে, 8 আছে, 9 আছে, সেই অনুযায়ী বসাই দিলাম। ঠিক আছে? ঠিক আছে। 7.2 মানে জি স্যার। 7টা ঘর বরাদ্দ, 7টা ঘরের মধ্যে 0.2 মানে কি, ডান দিক থেকে 2 ঘর ফ্র্যাকশনের জন্য বরাদ্দ। ওকে। স্যার ফ্র্যাকশনের জন্য বরাদ্দ, বাট এখানে আসবে স্যার এখানে আসে তো জিনিস ফ্র্যাকশনের পর 4টা, লাভ নাই। 0.2 মানে কি, দুইটা ডিজিটে থাকা পসিবল, তাহলে 4টা ডিজিটকে দুইটা দুইটা ডিজিটে ভাঙাইতে, কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে? রাউন্ডিং করে। রাউন্ডিং তোমরা জানো, 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে কি এক বাড়াই দিই, ঠিক না? যেমন 4 আছে, তো এটা বাড়বে না, না? জি 5 স্যার। আছে, 5-এর কারণে আমি এটা বাড়ে, 6টা হয়ে যাবে কি 7, 7 7। কেন করলাম এটা? 2 ঘরের জন্য, না 2 ঘর মিলানোর জন্য। স্পেসিফিক্যালি ওটা লেখার জন্য। 2 ঘর চাইছে, এই জন্য 2 ঘর বানাইলাম। বানানোর পর এখন আমরা কি এই 7 ঘরের যে এই জায়গাটা এখানে বসাবো, সুন্দর করে বসাইলাম। এটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। রাইট, রাইট টু লেফট। রাইট রাইট। তারপরে -7.2, তো এতক্ষণে বুঝতে পারছো মাইনাস তারা কি করে, যে স্যার এটা তো রাইট অ্যালাইন চলতেছিল, আমি টানে লেফটে জোর করে আনবো, সো মাইনাস। এই ধরনের পার্থক্য বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তুমি যখনই অ্যামাউন্ট ইউজ করা শুরু করো, যে আমি 6 ঘর চাই, 6D, 6.5F, যখন ইউজ করা শুরু করো এটা অটোমেটিক্যালি রাইট অ্যালাইন চলে যায়। তুমি কিন্তু বাই ডিফল্টটা কিন্তু লেফট অ্যালাইন। যখন তুমি অ্যামাউন্ট ইউজ করা শুরু করবে রাইট অ্যালাইন হয়ে যাবে। বাট তোমার রাইট অ্যালাইনটা ভালো লাগতেছে না, আবার লেফট হ্যান্ডে ব্যাক করতে যাচ্ছ। তুমি খেয়াল করো, তুমি যখন 6.5 দিবা, এটা কখনোই কিন্তু বাই ডিফল্ট লেফটে কিন্তু শুরু হবে না, রাইটে হবে। আর তুমি কি চাইছো? স্যার আমি তো আসলে ঘরগুলো ঠিক করছি, ভালো কথা, বাট লেফট থেকে শুরু করতে চাই, তাহলে আমি ফোর্সফুলি কিভাবে তাকে লেফটে আনবো? মাইনাস দিয়ে। তো মাইনাসটা আনছে। ওকে। মানে এই হোল জি স্যার। জিনিসটাকে মাইনাসে নিয়ে আসতে চাই, মাইনাস দিয়ে আর কি, মানে লেফটে আনতে চাই মাইনাস দিস করে। আর এটা হলো একদম ন্যাচারাল ভার্সনটা, কিছু না দিলে বাই ডিফল্ট লেফট থেকে শুরু হয়। আর তোমাকে 6 ঘর ফ্রি দিবে আর কি। ঠিক আছে? চাও না চাও 6 ঘর ফ্রি। 7 7 যদি থাকতো তাহলে 7 7 4টা শূন্য, বুঝছো?
জি মানে স্যার। কিছু না দাও, মানে কোনো ফরম্যাটিং এ দিলা না যে না আমার কোনো চাওয়া পাওয়া নেই পৃথিবীর কাছে, ঠিক আছে, তাহলে এরকম আর কি বাই ডিফল্ট লেফট থেকে শুরু হবে, 6টা ঘর পূরণ করবে। এই দুটো তো দরকার ছিল না, তুমি বুঝতেছো, বাট দিবে যেহেতু কিছু বলো নাই, না বললে কি করবে, বাই ডিফল্ট ইউজ করবে। 10.2 মাঝখানে একটা ই দেখা যাচ্ছে, ই ফর হলো এক্সপোনেনশিয়াল বা সাইন্টিফিক মোড যেটা আমরা বলি, জি স্যার, এক্সপোনেনশিয়াল সাইন্টিফিক মোড। বেস আমরা যত ইউজ করবো সেটা থাকবে। পাওয়ারে আর কি, পাওয়ারে। তাহলে তাহলে 10, প্রথমে 10 মানে কি, টোটাল ঘর সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টার মধ্যে ফ্র্যাকশনের জন্য কয়টা ঘরে অ্যালাউ তারা করবে, 2 ঘর দিবে, ঠিক না? জি স্যার। 2 ঘর দিবে। এখন যেটা করতে হবে আমাদেরকে, 2 ঘর নাকি অ্যালাউ, ঠিক আছে, সবার প্রথমে যেটা তোমরা করতে হবে, এই যে সংখ্যাটাকে সাইন্টিফিক মোডে নিয়ে যেতে হবে, বুঝছো? সাইন্টিফিক মোডে কি করে, প্রথমে একটা ডিজিট রাখে, দশমিকটা সেভাবে অ্যালাইন করে না, এটা কি হবে, 9.8765 কয় ঘর শিফট করছে অ্যালাইনটা, ডান দিকে গেলেই পাওয়ার হয় না, 10 টু দি পাওয়ার 1 নাকি? জি স্যার। যদি এমন থাকতো 98765 কি করতাম, দশমিকটাকে এই যে 9 এখানে আনতো, তো 2 ঘর এখানে আনতো, তাহলে কি হতো, 98765 10 টু দি পাওয়ার কত, -2, 2 ঘর যেহেতু মাস আনতো, টু। 1 ঘর, 2 ঘর, 2 ঘর। এই তো, এটা তো সাইন্টিফিক। জি স্যার। সরাসরি লিখতে পারো, এটা তো বিশ্বাস করো আশা করি সাইন্টিফিক মূল্যটা। এখানে 10টা হলো আমাদের ই আর কি, বুঝছো? ক্যালকুলেটরে দেখবো, ক্যালকুলেটর ই চিপলে কি আসে, 10 আসে না? জি স্যার। এ বিশ্বাস করো তো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে এখানে কি বোঝাচ্ছে, 10.2 মানে 10টা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, ফ্র্যাকশনের জন্য 2 ঘর বরাদ্দ। তাহলে দেখো দেখি, এই যে আমরা 9.98 এটাকে আমরা এখানে মুডে কনভার্ট করলাম, 9.87654 কয় ঘর চাচ্ছে ওরা দশমিকের পরে, 2 ঘর। 2 ঘর। 2 ঘর, তাহলে এখান জি থেকে বাই স্যার। করো, 1 ঘর, 2 ঘর। তাহলে এগুলাকে রাউন্ড করে আনতে হবে, 4 থাকলে লাভ নাই, 5 থাকলে লাভ আছে, 7 হয়, 7 থাকলে লাভ আছে, 8 হয়। এই তো, এতটুকু নিব, আর এখান থেকে এতটুকু নিব, আর এটা তো মুখস্থ সবসময় ই হয়, কথা বুঝছো? জি স্যার। এই জিনিসটাকে আমরা জি রিপ্রেজেন্ট করবো কত ঘর জুড়ে, 10টা ঘর জুড়ে, তাহলে 10টা ঘরে রাইট, যেহেতু রাইট সাইড থেকে শুরু হয়, এই 1 কে 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করছে, 2টা ঘর চলে গেছে, 2টা ঘর চলে গেছে এখানে। আর এখানে প্লাস দিছে, কেন বলে কি প্লাসটা, কিসের প্লাস, এখানে যে যে -2 দিছে দিছি, এটা কি -2 না, মানে -0 -0 2 আসতো, এখানে যেহেতু প্লাস, কিছু না দিনি বলে কি প্লাস দিব না, জি স্যার, প্লাস দিব স্যার। নাহলে তো সমস্যা, বিপদ হয়ে যাবে, এই জন্য বোঝার জন্য প্লাস। তারপরে ই, ছোট হাতের ই দিছে বলে ছোট হাতের ই, যদি এখানে বড় হাতের ই ভাবে দিতা, তাহলে এখানে বড় হাতের ই আসতো। তারপরে তো বাই ডিফল্ট, তারপরে যেটা আমরা হিসাব করে বাইর করছি, 9.88, 9.88 সুন্দর করে বসে দিতে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। বুঝতে 11 পারছি। ফোর একই ভাবে 11 ঘর বরাদ্দ, তার মধ্যে 4 ঘর তোমাকে দিতে হবে, মানে কি, এই যে একটু আগে দিতে আমি দিচ্ছি, 4 ঘর, তাহলে কত ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, ফোর ফোর ইম্প্যাক্ট করে না, এটা 8.765, ওকে, এই দেখো 8.765, পরে একটা ই, তারপর +01, এটা কিন্তু 11 নম্বর ঘর, এটা 11 থেকে রাইট টু লেফট আসতেছে, এটা হলো তার ন্যাচারাল মাইনাস, অন্য কিছু না। এটা দেখে যদি মনে হচ্ছে লেফট থেকে শুরু হয়েছে, লেফট থেকে কিন্তু শুরু হয় না কিন্তু, তুমি এটা 13 দিয়ে দেখেও দেখবে যে এখানে স্পেস আছে 2টা, কথা বুঝছো? ওকে, জি এখানে স্যার, 13 ঘর কিন্তু, টোটাল 13 ঘর, মানে কি মানে এইদিকে তো 11 ঘর, এদিকে আরো 2টা ঘর থাকতো, এগুলো ফাঁকা থাকতো, কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে মাইনাস দিলে ওই একই কথা, যে গোটা জিনিসটাকে মানে কি কি করে লেফট লাইন করে দিবে। আর যদি শুধু ই দাও, মানে শুধু সাইন্টিফিক মোড চাইছে আর কিছু চাও নাই, তাহলে একই ভাবে সাইন্টিফিক মোডে যে 6টা ঘর যে মুখস্থ থাকে, ওই 6টা ঘর মুখস্থ দিবে। তবে এখানে ফোর এর পর কিন্তু 5টা সংখ্যা, এখানে একটা কিন্তু ছিল না, তো ব্যাকআপ হিসেবে 0 আনছে, এখানে যেটা আনছে আর কি, অযথা 6টা ঘর মিলানোর জন্য 0 0 আনছে, এখানে আর কি 6টা ঘর মিলানোর জন্য একটা 0 আনছে আর কি, বাকিগুলো তো নর্মাল যেটা ছিল ওখান থেকে আসছে, জি স্যার। বুঝতে পারো এটা? বুঝতে, ফ্র্যাকশন একটা বুঝছো, ফ্র্যাকশন এই ডান পাশে দেখো, এটা রিয়েল লাইফের ডেটা দেওয়া আছে, মিলে এটার সাথে, ঠিক আছে। জি স্যার। লাস্ট এটা দেখি শুধু একটু, এটাও কি দেখো, পার্সেন্টেজ মানে কি, যার কিছু নেই তার কি লেফট লাইন থেকে শুরু হবে, অন্য কোনো স্পেশাল কোনো চিন্তা ভাবনার দরকার নেই, বাই ডিফল্ট লেফট থেকে শুরু হয়, লেফট থেকে যা আছে তাই প্রিন্ট করে দিবে, ঠিক আছে।
20s মানে কি? কতগুলো ঘর বরাদ্দ? মানে ট্রাস্ট মি, এখানে 20টা। আসলে 20টা ঘরে আছে, আমি গুনতে যাচ্ছি না, এখানে 20টা ঘরে আছে, আমাকে ট্রাস্ট মি। 20টা ঘর আছে। বাট তুমি জানো আমি একটু আগে কি বলছি, যখন তুমি এমন বসানো শুরু করবা 20, 20.5, তখন কি হয়? কোন দিকে চলে যায় স্ট্রিংটা? রাইট সাইডেড হয়ে যায়, ঠিক না? জি স্যার। রাইট, স্ক্রিনের রাইট থেকে শুরু হয় আর কি। স্ক্রিনের রাইট না আর কি, যে 20 ঘর দেওয়া হয়েছে, ভুল বলছি আমি। স্ক্রিনের রাইট না আর কি, যে 20 ঘর দেওয়া হয়েছে, 20 ঘরের কি, 20 ঘর ওই জায়গা থেকে মানে এভাবে গুনবা, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, এইভাবে করে যে 20 ঘর আছে, ওই 20 ঘর এখান থেকে। ঠিক আছে, তাহলে একটু আগে যে বললাম আমাকে যে স্যার স্ক্রিনটা যদি এত বড় হয়, আমি যদি মাঝখান থেকে শুরু করতে চাই, তাহলে তুমি কি করতে হবে বলো দেখি। এখান থেকে এতটুকু তোমাকে উইডটা ভাবতে হবে, যেটা কত ঘর, এটা কি 76 ঘর? 76 ঘর দিয়ে তারপর তুমি হিসাবটা করো, কথা বুঝছো? 76s জি দিতে হবে। স্যার। তাহলে মাঝখান বরাবর আসবে। যদি গড়ার স্ক্রিনটা যদি তোমার 200 ক্যারেক্টারের সমপরিমাণ হয়, তাহলে তুমি কত দিবা? তো 110, 20 দিবা, এরকম আর কি, তাহলে মাঝামাঝি বরাবর আসবে। আশা করি বুঝছো জিনিসটা কিভাবে করা যেতে পারে আসলে, মাঝামাঝি আনার জন্য। নাইলে তোমার কি হতে বলো দেখি, 110টা স্পেস দিতে হবে। এটা দিতে রাজি কি? রাজি কি? রাজি থাকলে দিবা, আশা করি দিবা না। না। 20.10 দ্বারা কি বোঝায়? 20.10 দ্বারা বোঝায় 20টা করে বরাদ্দ, বাট এই যে স্ট্রিং যেটা আছে না, এই স্ট্রিং এর প্রথম 10টা ক্যারেক্টার অ্যালাউ করবো, বাকিগুলো বাদ। মানে খেয়াল করো, দশমিকের পর যা থাকে ওটা কি, আমরা কাটছাট করি না? 4 দিলে কি সে নিজে 10 ঘর থাকতে পারে, বা 4টা জিনিস আমরা নিই, বাকিগুলো 6টা ঘর ফেলাই দিই না? জি জি স্যার। স্যার। কাট করি, কাটিং করি, রাউন্ড করি, কাট করে দিই। তো এখানে 10 দ্বারা বোঝায় প্রথম 10টা ক্যারেক্টার, 1, 2, 3, 4 স্পেস একটা ক্যারেক্টার, 4, 5, 6, 7, 8, 9, 10, এই পর্যন্ত, এতটুকু। এই দেখো এতটুকুই নিছে। আর ওই যে বললাম অ্যামাউন্ট যেহেতু চলতেছে, এই জন্য রাইট সাইডে, এই জন্য ওখান থেকে এটা মানে গোটা ব্লকটা রাইট সাইড থেকে এই আরবি রেখার মতো হরফের মতো লিখছে। 0.5 মানে কি, প্রথম 5টা ক্যারেক্টার, কথা বুঝছো? প্রথম 5টা ক্যারেক্টার। বাট এই দশমিকের সামনে কিছু আছে, দেখো, খেয়াল করো, 6D, 6.5D, এগুলা রাইট সাইডেড করে। এখানে 6 মানে কি, 6 পয়েন্টের মতো না অনেকটা, 6.0 টাইপ। জি স্যার। ওই যে ইন্টিজার যে করলাম, পার্সেন্টেজ 6D, 6টা ঘর বরাদ্দ করতো না, বা রাইট সাইডে চলে যেত। 0.65 যখন দিলাম কি, ওই রাইট সাইডে চলে যেত। আর যখন 0.5 যখন, তখন কি এই যে পয়েন্টের আগে কিছু আছে? কিছু তো নাই, এই জন্য এটা রাইট সাইডেড না। বাট পয়েন্টের পরে যে 5, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা কয় ঘর কাটবো, কয় ঘর পর্যায়ে কাটবো? 5 ঘর যায় কাটবো না? 1, 2, 3, এই স্পেস 4, জি স্যার। 5, 5 ঘর কাটছি। কথা বুঝো, কিন্তু দশমিকের পরে যে অ্যামাউন্টটা, ওইটা আসলে ডিসাইড করে যে রাইট সাইডেড হবে না কি হবে। ওকে, 20.10s, কোথায় বুঝতে পারতেছে এইটার জন্য পার্থক্য কি? এটা যা ছিল ওটাকে জাস্ট লেফট লাইন করবো জোর করে, ফোর্সফুলি, মাইনাস দ্বারা। এই ছোট্ট একটা মাইনাস এই জিনিসটাকে এইভাবে বানাই দিল। বাকি সবকিছু সেম। 20 ঘরে ছিল, 10 ঘর থেকে 10 ঘর, 10টা, প্রথম 10টা ক্যারেক্টার আরবি হরফের মতো লেফট, রাইট থেকে লেফট লিখবো। বাট মাইনাসটা কি করলো, একদম লেফট শিফট করে দিল পুরো আগে। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আইবিএস দ্বারা কি বোঝায়? প্রথম 5টা ক্যারেক্টার, প্রথম 5টা ক্যারেক্টার নিচ্ছি। না না, সরি সরি, এই এখানে এই জিনিসটা মজার জিনিস, এই 5 আর এই 5 এর মধ্যে পার্থক্য আছে নাকি? এই 5 কি 0.5, আর জি এই স্যার। 5 কি দশমিকের আগের 5। একটু আগে কি বললাম, দশমিকের আগের 5 গুলা কি করে, টোটাল কয়টা ঘর এটা ডিফাইন করে। আর দশমিকের পরেরটা কি করে, ফ্লোট হইলে যেমন কয়টা ফ্র্যাকশনের প্রিসিশন, মানে দশমিকের পর কয় ঘর হবে ওইটা যেমন ডিসাইড করে, স্ট্রিং এর ক্ষেত্রে কি কয়টা ক্যারেক্টার সে নিবে সেটা ডিসাইড করে। ফ্র্যাকশনের 2টা পার্ট, ফ্র্যাকশনের পরে যেটা থাকে ফ্লোটের ক্ষেত্রে কি কয় ঘর পর্যন্ত নিতে চাও, সিজিপি কয় ঘর পর্যন্ত নিতে চাও ওইটা। সিজিপি হয়তো মানে হয়তো 6, 8, 9, 7 অনেক কিছু দেওয়া আছে, তুমি 2 ঘর চাচ্ছ, তাহলে বাকিগুলো ফেলে দিবে না, এই 2 ঘর নিবে। জি স্যার। স্ট্রিং এর ক্ষেত্রে যদি 2 থাকে, মানে কি শুরু থেকে 2টা ক্যারেক্টার শুধু নিব, যে এন আর ই নিব, বাকি আর কিছু নিব না। এটা হলো জি স্যার। দশমিকের পরের রোল। দশমিকের আগে যে সংখ্যাটা, সেটাতে কি চেক করে, যে কতটুকু এরিয়া আপনার জন্য বরাদ্দ। 6D এর কথা মনে আছে, 6 ঘর দেয়। 7.5 জি এর স্যার। কথা মনে আছে, যে 7 ঘর দেয়। জি জি স্যার। স্যার। তাহলে এখানে 5s আছে, মানে 5s মানে কি 5.0, মানে কি 5টা করে বরাদ্দ আছে। 5টা করে। এখন রিয়েল লাইফে এখানে ক্যারেক্টার কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। তা সে বলছে ভাই মিনিমাম 5টা তো দিতেই হবে, লোক আসছে কয়টা, 13টা। তাহলে ওর দিকে আর কেউ তাকাবে যে ভাই আপনি অফ চান, অনেক বলছেন আর কিছু চান না, ঠিক না? জি স্যার। তখন এই নর্মাল বাই ডিফল্ট রুলে তারা বলছে আপনার কথা শোনার আমার টাইম নেই, আমি বাই ডিফল্ট রুলে যাব। বাই ডিফল্ট রুল কি, লেফট থেকে শুরু করা গোটাটা,
পূরণ করা, অবশ্য। ঠিক আছে, বুঝছো? জি স্যার। জি স্যার। এটা আশা করি এটা খুব এক সেকেন্ডে বলে যাস। তুমি যদি অনেকগুলো জিনিস প্রিন্ট, এটাকে দেখাইলাম না যে 5 + 6 = 11, ওখানে তিনটা নাম্বার দিচ্ছিলাম, এই জন্য তিনটা কমা কমা দিয়ে তিনটা জিনিস দিছি। এখানে কি, এখানে চারটা জিনিস প্রিন্ট করতেছি বলে চারটা কমা কমা দিচ্ছি। ওখানে ওখানে তিনটা ইন্টিজার ছিল, তাই বলে কি আমি অন্য কোনো মিক্স অফ ডেটা কি প্রিন্ট করতে পারবো না? পারবো স্যার। পারবো। মানে এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা কমন সেন্স, মানে এটা নীতির বিরুদ্ধে কিছু না। আমি দিছি এখানে, চাচ্ছি আমি ইন্টিজার নাম্বার প্রিন্ট করবো, আমি ইন্টিজার রাখছি। আমি তেমন না যে পার্সেন্টেজ দিয়ে এখানে আমি একটা ক্যারেক্টার প্রিন্ট করতেছি, এটা অপরাধ। আমি তো ওই সিকোয়েন্স ঠিক রাখছি, যে বি আমার একটা স্ট্রিং, সি মানে আমার একটা ফ্লোট। আগে উপরে ডিফাইন করা থাকবে যে ইন্টিজার এ, ফ্লোট বি, ক্যারেক্টার, সরি, ফ্লোট তো বি না, সিএইচআর বি, 10টা ক্যারেক্টার ধরো। আর মনে করো ফ্লোট সি, আর ক্যারেক্টার ডি। এভাবে ডিফাইন করা আছে, এখানে ভ্যালু অত পুট করা আছে, ক্যারেক্টার ডি ইকুয়াল হ্যাশ, হ্যাঁ, ইন্টিজার এ ইকুয়াল 5। ওগুলো আমি প্রিন্ট করতে পারছি, প্রিন্ট করতে পারবো না? একসাথে প্রিন্ট জি করতে স্যার। পারবো। এটা আনা যায় আসলে। তোমরা শুধু তোমরা স্ক্যানএফ এর এই রুলগুলো একটু দেখে নিবা। বাকি এগুলা খুব আহামরি কিছু নাই। আমি যা দেখাইছি ওটা সামারি করছি এখানে আমি। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কিভাবে স্ক্যানএফ ইউজ করা যেতে পারে। এখানে আর একটা এক্সাম্পল, আমি এগুলো দেখাইছি ইন্টিজার ক্যারেক্টার কিভাবে প্রিন্ট করা যেতে পারে। এখানে স্ক্যানএফ এরটা দেখো, তুমি প্রিন্টে যেমন অনেকগুলো একসাথে নিতে পারো, স্ক্যানএফও তুমি চাইলে অনেকগুলো একসাথে নিতে পারো, ওই একই কথা। তুমি যদি ইন্টিজার টাইপের ডেটা ইনপুট দিতে যাচ্ছ, ওটা ডিফাইন করো, ঠিক না? তুমি যদি এখানে এটা বিটা যদি একটা স্ট্রিং হয়, দেখো এখানে খেয়াল করো এখানে কি নাই, ইম্পারসন কিন্তু নাই কেন? এটা কি? এটা একটা স্ট্রিং, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এটা একটা ক্যারেক্টার, তাহলে তুমি কি করবা? ক্যারেক্টার নিবা। ও স্যার। তেরি, সো এটা ক্যারেক্টার না, সি একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, এই যে এটা। তাহলে এই ফ্লোট আমি কভার করতেছি। ডি একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে, জি স্যার। এভাবে নিচ্ছি। বুঝছো? একসাথে নেওয়াই যাবে চাইলে, বুঝতে ঠিক পারছি আছে, স্যার। কোনো সমস্যা নেই। জি স্যার। বাই দ্য ওয়ে, এখানে স্পেস দিবা না, এখানে আমি স্পেস যদি দেখাচ্ছে আমি আলাদা করার জন্য স্পেস দিচ্ছি, বা স্পেস এখানে দিবা না, সমস্যা হয়। স্পেসটা তখন আসলে নিতে চায় আর কি, যে এই মানে ওয়ান দিছো, আর তো অন্য একটা ক্যারেক্টার দিছো, সেই স্পেস এখানে স্পেস একটা মানে কনসিডার করে নেয়। এক্সপেক্ট করে যে একটা স্পেস দিবা, তো তুমি পরপর লিখবা, ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা না আর কি। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছ, ওইটা আবার কি তুমি আহ, তুমি প্রিন্ট করতেছো আর কি। এই উদাহরণটা একটু দেখো, মনে আছে একটু আগে আমি কি বললাম? এবিসি মানে কি, শুধু এবিসি নিব, ডি দিলে পালে চলে যাবো, ওয়ান দিলে পালে চলে যাবো, এখানে জিনিসটা এরকম। পার্সেন্টেজ দিয়ে এই যে রেঞ্জটা, এটা মানে কি বোঝাচ্ছে যে আমি আল্লাহর দুনিয়ায় নাম্বার ছাড়া আর কিছু নিব না, অন্য কিছু দেখলে চলে যাবো। যেমন তুমি যদি এইজ নাও, যে 27 বছর বয়স, 26 বছর বয়স, ওখানে কি A2 এসব কোনো ইউজার ডেটা নেওয়ার কোনো সুযোগ আছে? 2A, এ নাই কিন্তু। ওখানে কিন্তু হয় 22 নিবা, নাহলে 23 নিবা, নাহলে 32 নিবা। তো ওখানে তুমি কি দিবা বলো দেখি? পার্সেন্টেজ 0 to 9, জিরো, এই যে এটা বোঝায় 0 to 9, হ্যাঁ, ইন্টিজার এজ। এটা সুবিধা কি বলো দেখি? পৃথিবীতে কোনো ইউজার তোমার সাথে মানে ফাইজলামি করার সুযোগ পাবে না আর কি, যে সে যদি এই যে A2 দেওয়া শুরু করে, এ থেকে পালায় চলে যাবে। 2A দিবে, 2 নিয়ে পালায় চলে যাবে। এ দেখলে মানে এ নিবে, এ কি নিবে? 2A যখন সে দিবে বদমাইশি করে, কারণ এ তো না এলাকা স্যার, নিবে না। এখানে নাই। না স্যার। এটা হলো পসিবল সেট, কি কি নেওয়া যায়, ডিজিট নেওয়া যায়, ডিজিট নিছি, এ যখন দিবে পালায় চলে যাবে, এটা না তোমার দরকার? হ্যাঁ, তার বয়স আমি 2-এ ধরবো, কোনো সমস্যা নেই। কিন্তু 2A নিলে তো আমাদের ভেজাল হয়ে যাবে, তার বয়স 2, এটা বলা যাবে না। একইভাবে A to Z কি বোঝাচ্ছ? এ থেকে ওই 26টা লেটার সবগুলো কভার করে, বড় হাতের। এটা ছোট হাতের কভার করে। এটা কি কভার করে? আলফা নিউমেরিক, নিউমেরিক্সও আছে, আলফাবেটও আছে। মানে এখানে কিন্তু A to 9 এগুলা নিবে, বুঝছো? জি স্যার। এখানে যদি হ্যাশ যদি দাও তখন, নিবে না। স্পেস যদি দাও জি মাঝখানে, স্যার। চলে যাবে। স্পেস। জি স্যার। যে 1 to 5 P to Z মানে কি, 1 2 3 4 5, আর পি, পি এর পর যেটা হয় আর কি, PQRS TUV, যেটা আছে আর কি শেষ পর্যন্ত, বাকি কয়েকটা character। কথা বুঝতে পারছো? তুমি এখানে যদি এ দাও, পালে চলে যাবে, যদি 0 দাও চলে যাবে, যদি 7 দাও চলে যাবে। মানে তুমি
এই যে এই রুলটা ফলো করে দিচ্ছ, ভালো কথা। ওয়ান, জে, টু, থ্রি, যখন 9 দিচ্ছ পালে চলে যাবে, ঠিক আছে? এতটুকু নিয়ে চলে যাবে, আর নিবে না কিছু। তুমি যে কমা দিয়ে লিখবে না, পার্সেন্টেজ হয়তো মনে করে লিখছো যে এস, তাহলে ওই স্ট্রিং এ কতটুকু নিবে? এই এতটুকু স্ট্রিং নিবে, বাকি 9 নিবে না, কারণ 9 হইলো টার্মিনেটিং ক্যারেক্টার। এটাকে কি বলে? টার্মিনেটিং ক্যারেক্টার। ক্যারেক্টার। আর এগুলা কি? অ্যালাউড ক্যারেক্টার। আর এই মানে এই সেটটা বাদ দিয়ে বাকি সবকিছু টার্মিনেটিং ক্যারেক্টার। এখানে বলছে A to Z নিব, Z to A নিব না, ঠিক আছে? মানে এটা তো কেস সেন্সিটিভ, সো এটার ফ্যাক্ট আছে, রুলস এন্ড রেগুলেশন ফিক্স আছে। তোমার মতো করে তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন হবে না, ওদের নিয়ম করে চলবো। A to Z, Z to N, রিলোড দিবে। এখানে একটা উদাহরণ আমি দিছি। হ্যাঁ, আমি অ্যালাউ করছি কি, মানে আপার কেস, লোয়ার কেস, আর ডিজিট। এই জন্য দেখো ওগুলাই নিচ্ছে আর কি, বুঝছো? স্ট্রিং এর ওগুলাই অ্যালাউ করছি, এর বাইরে কিছু নেওয়ার সুযোগ নেই। এই উদাহরণটা দেখো, খুবই ভালো মতো বুঝবা। এখানে একটু আগে যে আমি শিখাইলাম যে মানে এটা এটা মানে কি, যে আল্লাহ দুনিয়া সব নিব কিন্তু কিন্তু এটা দিলে পালে চলে যাবো। এখানে কি বোঝাচ্ছে? যে সবই নিব, এম দেখলে পালে চলে যাবো। জি তো স্যার। দেখো, এ নিবে, এল নিবে, এইচ নিবে, এ নিবে, ভালো কথা। এম যখন দেখছে, ও মনে করছে কি, যে দিস ইজ হাই টাইম উই শুড লিভ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? উই শুড লিভ দ্য ইউজার। ওইটা নিয়ে চলে আসছে। কথা বুঝছো? মানে এখানে এখানে কম্পাইলার কি দাঁড়া থাকে না, যে ইউজার ইনপুটটা না দেওয়া পর্যন্ত দাঁড়া থাকবে। চলে যাবে কখন? যখন সে এম দেখবে। কথা বুঝছো? জি স্যার। জি। সুন্দর সুদান সুন্দর করে উদাহরণ দেওয়া আছে, যে এখানে এমটা দেখে পালাইছে, এখানে এমটা দেখে পালাইছে, স্পেস কিন্তু নিচে, কিন্তু এখানে কিন্তু একটা স্পেসও আছে। এখানে এই যে বিসমিল্লাহ পালাইছে, কিছু নাই এখানে। এখানে এতে পালাইছে, এম দেখে পালাইছে। এটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তোমার জীবনে যে না, এস নামের কাউকে আমি পছন্দ করি না, কারণ আমি এস থাকলে তাকে পছন্দ করি না, তাহলে এস দিবা এখানে, ঠিক আছে? এটা হলো টার্মিনেটিং ক্যারেক্টার। মানে আল্লাহ দুনিয়া সব দেখবো, বাট কি এম দেখবো না, এম দেখলে চলে যাবো, ওইটাই আর কি। তো এই পর্যন্ত ছিল। স্যার, বলো। স্যার এখানে যে সবে মেরা যে যে এম এর আগে কি স্পেস পর্যন্ত এটা থাকবে নাকি স্পেসটা থাকবে না? এই যে এখানে একটা স্পেস আছে আসলে, এই যে ই এর পর স্পেস ছিল, স্পেসও নিছে। ও আল্লাহ দুনিয়া সব নিবে, আচ্ছা, বুঝতে তা পারছি। আল্লাহ দুনিয়া কি স্পেস না নাকি? কিবোর্ডে তো স্পেসও আছে। কি নিবে না, শুধু এই গোটা কিবোর্ডে শুধু এমটা নিবে না সে, জি, স্যার। এমনকি সে ইন্টারও নিবে, বুঝছো? তুমি যে ইন্টার চিপো, এন্টারও সে নিবে। মানে মানে এটা লেভেল, বুঝছো? ও এন্টার পর্যন্ত নিবে, এন্টার মানে এন্টারও যদি চিপো, সে কিন্তু পালাবে না কিন্তু। কথা বুঝছো? এম দিলে শুধু সে থামবে না, তার আগ পর্যন্ত নিলে তোমার দেখবে যে তুমি ইউজার এন্টার চিপতেছো, এন্টারও নিচ্ছে। তো এই তোমার কি বলে, তোমার এই যে মানে কোডটা এই প্রিন্টে যাচ্ছে না, এখানেই আটকে আছে। এম পর্যন্ত কি থেমে যাবে নাকি, মানে এম পর্যন্ত থেমে যাবে, এম এ গেলেই থেমে যাবে, মানে বাকিটুকু স্যার প্রিন্ট হবে না? না আই আর এটা প্রিন্ট হবে না? না না না, তুমি তো 30 জন লোক নিয়ে গেছো, ট্রাকে লোক উঠানো যাবে 15 জন, 15 জন উঠছে, ট্রাক ছাড়ে দিছে, লোকজন তোমার দাঁড়াতে হবে, বুঝছো? আচ্ছা। হ্যাঁ। মানে তুমি টাকা থাকবা, ওরা তো গাড়ি ছাড়ে দিছে, তোমার জন্য ওয়েট করবে না।